নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর আশুদা সিরিজের কাহিনী নৈব্যক্তিক। আজকের গল্পটি আমরা নিয়েছি অভিযান পাবলিকেশনস থেকে প্রকাশিত নৈব্যক্তিক এই বইটির থেকে। বইটির পারচেজিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্পের দৈর্ঘ্যের কারণে গল্পটিকে আমরা দুটি পর্বে বিভক্ত করছি। আজকে আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যদি এখনও গল্পের প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স, পিন কমেন্ট এবং আই বাটনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আগে প্রথম পর্বটি শুনে নিন, তাতে এই পর্বটি বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু, আশুদার ভূমিকায় রাজা ভট্টাচার্য। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর আশুদা সিরিজের কাহিনী নৈর্ব্যক্তিক দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কলকাতা ফিরতেই বেশ কয়েকটা দিন ব্যস্ততায় কেটে গেল। এর মধ্যে মাত্র একদিন আশুদার সঙ্গে ফোনে কথা হয়েছে। পবিত্রদার বাড়ি যেতে হতো, কিন্তু কর্মক্ষেত্রে আমার নাজেহাল অবস্থা আমাকে তার সুযোগই দিল না। আশুদা ব্যাপারটা হয়তো বুঝেছিল, তাই একবার ফোন করে শুধু বলেছিল, ফাঁকা হলে ফোন করিস। আর এই মধ্যেই হাসপাতালে একটা গোলমেলে ঘটনা ঘটে গেল। এই কদিনে রাজা রামমোহন সরণিতে সেই বাবা আর মায়ের রান ওভার হয়ে যাওয়ার ময়নাতদন্তের প্রক্রিয়ার জল অনেকটাই গড়িয়েছে। নানান দলের রাজনৈতিক নেতারাও এই ব্যাপারটায় জড়িয়ে পড়েছেন। কারো কারো অভিমত এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে দুজনকেই খুন করা হয়েছে। তথাগত অধিকারীকে ঘেরাও করা হয়েছে দুইবার। ঘটনাচক্রে এইসব চলাকালীন আমিও পড়ে গেলাম প্রশ্নকারী বিক্ষোভকর্তাদের মুখোমুখি। আশুদাকে ফোন করতে হবে, কিন্তু ঘড়ির দিকে নিজের অজান্তেই চোখ চলে গেল। রাত 10:30। এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? যদি ফোন না তোলে দাদা? রিক এই সময়টা ঘুমিয়ে পড়ে, তবু করলাম খানিকটা নাছোড় মনোভাব নিয়ে। আশুদা জেগেছিল, ভাগ্যিস। সেই চেনা জলদ গম্ভীর কণ্ঠস্বর মুহূর্তে সমস্ত উদ্বেগ যেন কোথায় নিরুদ্দিষ্ট হলো। হাসপাতালের ঝামেলাটা মিটলো তোদের? আশুদার এই প্রশ্নের উত্তরে আমি আশুদাকে ইতস্তত করে সব বললাম। আশুদা চুপ করে সমস্তটা শুনল, তারপর বলল, একটা জিনিস খেয়াল করেছিস অর্ক? বাচ্চারা তাদের বাবা মাকে ঠিক সেই দুষ্টুমিগুলো বারবার করে দেখায় যেগুলো তাদের ইরিটেট করে। বাবা মায়ের এই উদ্বেগটা আমার মনে হয় শিশু মন উপভোগ করে। এটাই তো এক ধরনের অ্যাটেনশন আদায় করে নেওয়ার কৌশল। তোর হাসপাতালের বাইরে রণপা লাগানো মানিক জোড়ের টহলদারি কিন্তু বন্ধ হয়ে গেছে। তারা আজ আর নেই। কেন নেই? শুধুই কি ওই প্রকাশকের বইটা রিলিজ হয়ে গেছে বলে, নাকি? আমি সত্যি খেয়াল করিনি ঘটনাটা। কেনই বা টহল দিচ্ছিল, আর বন্ধ হলেই বা কেন? কারণ তাদের প্রয়োজন ফুরিয়েছে। এখন অন্যভাবে আক্রমণ, কখনো ফোনে হুমকি মেসেজ, কখনো বা ঘেরাও। তুমি কি বলতে চাইছো যে এই ঘটনাগুলোর সঙ্গে কুসুম কুমারের মৃত্যু রহস্যের কোনো যোগ রয়েছে? এটা আমার একটা অনুমান বলতে পারিস, একটা ইনটুইশন। তবে সেরকম আজ পাচ্ছি তদন্তের কাজ এগুলো? কিছুটা। একটা মজার কথা তোকে বলি, জানিস কুসুম কুমারীর ডায়াবেটিস ছিল না। কি বলছো? তাহলে এতদিনের ইনসুলিন নেওয়া ওই সূচের দাগগুলো? সেদিন উকিল বাড়িতে কোয়াক ডাক্তার সনাতন ভট্টাচার্য কি বলেছিল মনে আছে? হ্যাঁ, কুসুম কুমারীর একটা অদ্ভুত রোগের কথা বলছিল। ঠিক। এর মধ্যে পবিত্রর বাড়ি গিয়েছিলাম আমি। খুঁটিয়ে খুঁটিয়ে ওনার সব মেডিকেল রেকর্ডস গুলো দেখলাম। শেষ বয়সে পবিত্রই ওনার বেশিরভাগ রোগ বিরোগের চিকিৎসা সামলাতো। কিন্তু এটা আশ্চর্যের যে এই বিষয়টা পবিত্ররও মনোযোগ এড়িয়ে গেছে। অথচ সনাতন কিন্তু মিস করেনি ব্যাপারটা। কি ব্যাপার? অনেক সময় কি হয় জানিস, কোনো কিছু না থাকাটাও থাকা হয়ে ওঠে। রাখা যেমন বলতেন যে শূন্যতাও আসলে লেখকের মনস্তাত্ত্বিক অনুকথন। কুসুম কুমারীর ঘটনাবহুল জীবনেও তেমন কোনো শূন্যতা নিশ্চয়ই ছিল। হয়তো হয়তো সেগুলো ঢাকতেই একদিন তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে তার মধুমেহ রোগ হয়েছে। নিজে নিজেই ইনসুলিন নেওয়া শুরু করলেন। সুস্থ শরীর এই অনর্থক ওষুধ প্রয়োগ মেনে নেবে কেন? ফলত
ঘন ঘন সুগার ফল হতে শুরু করলো। আর হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ তো জানিসই, বুক ধরপড় করা, শ্বাসকষ্ট, মন আনচান। মজার ব্যাপার, কুসুম কুমারী বোধহয় এই লক্ষণগুলোকে উপভোগ করতেন। ফলত তিনি হয়ে গেলেন ইনসুলিন অ্যাডিক্ট। জীবনদায়ী ওষুধ তার ক্ষেত্রে হয়ে উঠল প্রলুব্ধকর মাদকের মতো। আর তার বিশ্বস্ত কেউ হয়তো এই ব্যাপারটা জানতো। হয়তো সেই কারণে ইনসুলিনের বদলে পটাশিয়াম ক্লোরাইড রেখে আসাটা তার পক্ষে আরো সহজ হয়ে গিয়েছিল, তাই না? এক্স্যাক্টলি। এবার আমায় বলতো, ওই ঘটনার দিন নৈর্ব্যক্তিকের রঙ্গমঞ্চে কার কার থাকার কথা ছিল? শ্রমণা, পবিত্রদা, অর্চনা আর দুর্যোধন। বেশ। নৈর্ব্যক্তিক নাটকে মূলত 5টি চরিত্র: ধৃতরাষ্ট্র, গান্ধারী, ভানুমতি, যুধিষ্ঠির আর দুর্যোধন। এরাই প্রধান। এছাড়া পার্শ্ব চরিত্র 2জন, একজন চর আর দ্বিতীয়জন প্রতিহারী। ঠিক কিনা? এবার ভাব কোন চরিত্রে কে কে অভিনয় করেছে, মনে করে বল দেখি। ধৃতরাষ্ট্রের ভূমিকায় পবিত্রদা, গান্ধারী কুসুম কুমারী, ভানুমতি শ্রমণা, পরে যাকে আমরা রোশনারা বানু বলে জানলাম। পবিত্রদার বউ অর্চনা কোনো রোলে অভিনয় না করলেও মঞ্চ সঞ্চালনার দিকটা দেখত। বাকি রইল চর আর প্রহরীর ভূমিকায় অভিনয় করেছে গ্রুপ থিয়েটার থেকে আসা তরুণ দুটি ছেলে। পবিত্রর কাছ থেকে ওদের ডিটেলস নিয়েছি। ওরা এই ক্রুয়ের সঙ্গে সামান্য দিনই হলো যুক্ত হয়েছে, পবিত্ররই রেফারেন্সে। তবে যেহেতু তদন্তের স্বার্থে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়, সেহেতু ওদের সঙ্গেও একদিন কথা বলে নেওয়া যাবে। তবে কুসুম কুমারীর সঙ্গে ওদের তেমন কথাবার্তাই হতো না। যুধিষ্ঠিরের রোলটা করত পবিত্ররই এক দূর সম্পর্কের খুড়তুতো ভাই, এজবাস্টন থাকে। মাত্র কয়েকদিনের জন্য কলকাতা এসেছে। নাটকটা ওর প্যাশন, তাই রোলটা করে গেছে। তাহলে বাকি কে রইল? দুর্যোধন। ঠিক। দুর্যোধনের রোলটা তাহলে কে করতেন? পবিত্রকে জিজ্ঞাসা করলাম। ও বলল এই রোলটা করেছিলেন পুলকেশ রায় নামে এক ভদ্রলোক। কোচবিহারে একটি প্রাথমিক স্কুলে পড়ান। বছরে মাস 3 জন্য কলকাতায় আসেন, বাকি সময়টা উত্তরবঙ্গেই কাটান। কুসুম কুমারী তাকে দলে টেনে আনেন। ভদ্রলোককে পবিত্র চেনে। বলল কুসুম কুমারীর প্রথম স্বামী ঋতবান ঘোষের ক্লাসমেট এই লোকটা। বেশ অদ্ভুত ধরনের। এই জমানাতেও মোবাইল ব্যবহার করেন না। অবশ্য আরেকটা ব্যাপারে খটকা লাগলো আমার। কোন ব্যাপারে খটকা? এতদিন ধরে যে মানুষটা একটা নাটকের গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে, গ্রুপের অ্যালবামে তার একটি মাত্র ছবিও নেই। একবার একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল শোয়ের পর। কুসুম কুমারী সেটিকে নিজের কাছে রাখবেন বলে নিয়েছিলেন, আর ফেরত দেননি। তাহলে তো এই দুর্যোধনকে চেনার কোনো উপায় নেই। তাহলে কি ওই আরো একজন আছে, ভেবে দেখ। লাইটসম্যান সাউন্ডম্যানকে যদি নাও ধরি, তাকে কিন্তু একবার ধর্তব্যে আনতেই হবে। কে বলো তো? মধুসূদন মঞ্চের কেয়ারটেকার ঘনশ্যাম মল্লিক, ওরফে মল্লিকদা। এতগুলো শো ওনার সামনে দিয়ে হয়ে গেল, এতবার কুসুম কুমারীকে কাছ থেকে দেখেছেন তিনি। সরাসরি ভাবে যুক্ত না থাকলেও একবার অন্তত তার সঙ্গে কথা বললে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আমার ধারণা। 7-8 বছর আগে উকিল বাড়িতে পাঠানো হুমকি চিঠিগুলো পবিত্রদার কাছে পেলে? না, পবিত্র এসব শুনে প্রায় আকাশ থেকে পড়ল। বলল উকিল বাড়িতে কোনো চুরির ঘটনার কথাইও জানে না। তাহলে তাহলে কাল একবার দেখা কর, অবশ্যই ফ্রি থাকলে। বাকিগুলো সামনাসামনি বলবো না হয়, ফোনে সময়টা জানাস। আশুদার সঙ্গে ফোন আলাপ শেষ হতেই দেখলাম ইনবক্সে আরও অনেকগুলো হুমকি মেসেজ। বেশিরভাগই দেখে নেব, কেস ফাইল করব গোছের। এই ব্যাপারটার একটা ফয়সালা করতেই হবে। পুলকেশ রায় আর ঋতবান ঘোষকে নিয়েই ভাবতে ভাবতেই এক ঝলক প্রমিতি সেনের কথা মনে পড়ে গেল। সে আর ফোন করে না, আমার কোনো যোগাযোগও রাখে না। অবশ্য কেনই বা রাখবে, কোন সাহসে? পরদিন অফিসটা ঝড় পরবর্তী নিস্তব্ধতায় কেটে গেল। তথাগত অধিকারী হয়তো গতকালের বিপর্যয় পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি, সিকলিভ নিয়েছে। দ্বিতীয় বছরের কয়েকজন ছাত্রছাত্রী টক্সিকোলজি পড়তে এসেছে আমার কাছে।
তাদেরকে নিয়ে ক্লাস সেরে আশুদার সঙ্গে দেখা করতে কলেজ স্কোয়ারের প্যারামাউন্টের দিকে রওনা দিলাম। স্থান আর সময়টা আশুদাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। কলেজ স্ট্রিট পেরিয়ে সূর্য সেন স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম উকিলবাড়ির চুরির কথা। ভাবতে ভাবতেই কর্পোরেশন বিল্ডিংয়ের সামনের রাস্তা পার হতে যাব, ও ঠিক তখনই একটা ধাক্কায় পড়ে গেলাম রাস্তায়। কি ঘটলো বোঝবার আগেই দেখলাম রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছি। ঠোঁটের কোণাটা কেটে গেল, চশমার বাঁ দিকের কাচটা ভেঙে চৌচির। আমাকে প্রায়ান্ধ করে আমার করটির ইঞ্চি চারেক দূরত্বে একটি হলুদ অ্যাম্বাসেডার ট্যাক্সির চাকা থামতে দেখলাম। হই হই জটলার মধ্যেও দেখলাম উল্টো ফুট দিয়ে আশুদা দৌড়াচ্ছে। আমার দিকে একবার তাকালো না। কার পিছু নিয়েছে বুঝতে পারলাম না, কারণ ততক্ষণে আমাকে পথচারীরা আমারই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছে। ওখানে ডিউটিরত ইন্টার্নরা আমাকে চিনতে পারল। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেলাম। খানিকটা পর আশুদা এলো, তার চোখ মুখ উদ্বিগ্ন। পারলাম না জানিস, আরেকটু হলেই ধরে ফেলেছিলাম। আসলে আনমা স্ট্রিটের গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল প্ল্যান মাফিক। কি পারলেন আশুদা? যে তোকে ধাক্কা মেরে ফেলে দিল সেই মালটাকে ধরতে। বাহ, আর আমি? আরে আমি তো মরেই যেতাম, তুই আমার দিকে একবার তাকালেও না। ধুর, তোর কিছু হতো না আমি জানতাম। হো অর্ক, তোর ওই লাইনটা মনে আছে? আনায় মাঝারে বাঘ পাই দেখি কভু। আমি যন্ত্রণায় মরে যাচ্ছি আর আশুদা মধুসূদন আওড়াচ্ছে। তা কিছু বললাম না। আশুদা বলল, রাগ করিস না, শোন, লাইনগুলোর মানে নিশ্চয়ই জানিস। ফাঁদে পড়লে বাক্যেও শিকারি ছাড়ে না। ঠিক, এবার ভেবে দেখ, যেভাবে পড়লি তুই রাস্তায়, তাতে তো তোর মৃত্যুই লেখা ছিল, কিন্তু অমন দৈবভাবে বেঁচে গেলি কি করে? তুমিই জানো, হয়তো আমার কপাল। নিজের কপাল তো মানুষ নিজেই বানায় অর্ক। তোকে সেদিন বলছিলাম না রাস্তাঘাটে সাবধানে চলবি, ওরা তোকে ফলো করছে। আমি রনপা ধরে ফেলতেই ওরা কয়েকদিন তোর হাসপাতালে ঝামেলা করলো, তোর নম্বর জোগাড় করে তোকে নানান হুমকি মেসেজ পাঠালো, তারপর আজকের এই ঘটনা। তুমি কি বলতে চাইছো আজকে ওই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে? হ্যাঁ, আর এটা আমার অনুমান নয়, আমি এবার নিশ্চিত। তুই হয়তো মরেই যেতিস যদি না আমি ফাঁদের ওপরে ফাঁদ ফেলতাম। ওই লোকটা ফলো করছিল তোকে, আর ওকে ফলো করছিল আমার অ্যাপয়েন্ট করা লোক, হলুদ ট্যাক্সি নিয়ে। সেই ট্যাক্সি যার চাকার তলায় চাপা পড়া থেকে তুই একটুর জন্য বেঁচে গেলি। বুঝলাম, কিন্তু আমাকে মেরে ওদের কি লাভ? আর এরাই বা কারা? শুধু তোকে নয়, আমাদের দুজনকেই। নিজেদের অজান্তেই আমরা বাঘের খাঁচায় ঢুকে পড়েছি। দাঁড়া, কোনটা বাজছে ধরে নি। আশুদা ফোনে কথা বলে চলেছে বাইরে, আর আমি ঠান্ডা শরবতেও অদ্ভুত রোমাঞ্চকর উষ্ণতা অনুভব করছি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসবার রোমাঞ্চ। ভাবতে ভাবতেই আশুদা হন্তদন্ত হয়ে আমাকে বলল, উঠে পড় অর্ক, চটপট। সর্বানন্দ ঝা ফোন করেছিল, এখনই বেরোতে হবে। কোথায়? উকিল বাড়ি। উকিল বাড়ি? কিন্তু কেন? জোড়া খুন অর্ক, একটা জয়পুর জেলে আর দ্বিতীয়টা উকিল বাড়িতে। জোড়া খুন? কারা? উকিল বাড়ির ম্যানেজার চঞ্চল প্রামাণিক আর জয়পুর জেলে কুসুম কুমারীর বিরাট সম্পত্তির সম্ভাব্য ওয়ারিশ, কুসুম কুমারীর একমাত্র ছেলে কিংসুক। উকিল বাড়ির লোহার গ্রিলের বাইরে গিজগিজ করছে লোক। দু একটা মাথায় ছাতা লাগানো প্রেসের গাড়িও রয়েছে সেখানে। পুলিশ এদের কাউকে ঢুকতে দিচ্ছিল না। আমাদের আসার কথা পুলিশকে জানানো ছিল। আশুদা ইশারা করতেই সদর গেট খুলে আমরা ভেতরে ঢুকে পড়লাম। খুনটা ঘটেছে আমাদের দেখা সে চিলেকোঠার কটেজটাতেই। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। ঘর থেকে লাশ আগেই সরানো হয়েছে ফরেন্সিক অটোপসির জন্য, কিন্তু ঠিক যে পজিশনে বডিটা পড়েছিল সেটা সাদা কালি দিয়ে পুলিশ মার্ক করে রেখেছে। পালঙ্কের কোণায় দেড়াজটার দিকে মুখ করে মৃতদেহের পজিশন। লোকাল কনস্টেবল বডিটা দেখেছেন। তিনি মোবাইলে তার তোলা বাড়ির ফটোগুলো দেখালেন। উপুর হয়ে পড়ে আছেন ম্যানেজার বাবু, মুখ বারান্দার দিকে ঘোরানো। হয়তো আততায়ীকে দেখে বিস্ময়ে চিৎকার করতে গিয়েছিলেন শেষবার।
পারেনি। একটা আদিবাসী তীর তার বাঁ দিকের বুক এফোঁড় ওফোড় করে দিয়েছে। তীরে সম্ভবত বিষ ছিল, না হলে এরকমভাবে হাত পা শুধু রিগার মর্টিসে বেঁকে যাওয়া অসম্ভব। একটা ছোট ফিট হয়েছিল হয়তো মৃত্যুর আগে। ঠোঁটের কোণ দিয়ে লালা মিশ্রিত রক্ত বেরিয়ে আছে। আশুদা ঘরটা মন দিয়ে পরীক্ষা করছিল। দেরাজটা এখন ছোঁয়া যাবে না, তবে সেটা আধ খোলা রয়েছে। কনস্টেবলটিকে জিজ্ঞেস করতে সে বলল, আঙুলের নমুনা নেওয়া হয়েছে, রিপোর্ট কালকের মধ্যেই পেয়ে যাওয়া যাবে। আমরা প্রাথমিক দেখে শুনে আবার সিঁড়ি বেয়ে চাতালে নেমে আসছিলাম। সেখানে আসতেই অবাক হলাম। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে জামশেদপুরের এএসপি সর্বানন্দ ঝা। আরে আপনি এখানে? जॉइंट ऑपरेशन बाहर चलिए बोलेंगे मगर यहाँ पे नहीं। বাইরে হাঁটতে হাঁটতে কনস্টেবলটির কাছে সব শুনলাম। উকিল বাড়ির ম্যানেজারবাবু চঞ্চল প্রামাণিক বিয়ে থা করেননি, তবে তিনি একদম সাধু পুরুষ ছিলেন তা নয়। গ্রামের কয়েকটি বিবাহিত বইয়ের সঙ্গে নানানভাবে মৌতাত রচনা করে তিনি তার জৈবিক তাড়নাটুকু মিটিয়ে নিতেন। এই কারণেই গ্রামের প্রবীণরা তাকে খুব একটা পছন্দ করতো না। কুসুম কুমারী মারা যাবার পর তার দেরাজ ও গয়নাগাটি অসুরক্ষিতভাবে তারই জিম্মায় পড়ে থাকত। ফলত সে এই সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছিল। কুসুম কুমারীর অনেকগুলো গয়নাগাটি আর কিছু জমি জমা সংক্রান্ত কাগজপত্র পাওয়া গিয়েছে ম্যানেজারবাবুর ট্রাঙ্ক থেকে। এইসব কাজে তাকে সাহায্য করত রাঁধুনি ভৈরব বাগদি। ঘটনার দিন সকালে তাদের মধ্যে একটা গণ্ডগোল হয়। ঠিক কী নিয়ে তা এখনও জানা না গেলেও অনুমান সেটা বখরার ভাগ বাটোয়ারা নিয়ে। ভৈরব বীরভূমের আদিবাসী, একসময় নিয়মিত তীরধনুক চালাতো। কুসুম কুমারী প্রথম তাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিবেণীর কাছে লুকিয়েছিল। ভৈরবের বাক্স সার্চ করে তীর ধনুক দুটোই পাওয়া গেছে। তরুণ কনস্টেবলটি বেশ তেতে রয়েছে। হয়তো এটাই তার প্রথম কেস। সাফল্য চিহ্নের সমস্ত লক্ষণ তার চোখে মুখে স্পষ্ট। আশুদাকে দেখে অবশ্য বিন্দুমাত্র মনে হচ্ছিল না সন্তুষ্ট হয়েছে, বরং মাঝে মাঝেই এই কনস্টেবলটির বাচালতায় বিরক্ত হচ্ছিল। সর্বানন্দ ঝাকে সরাসরি আশুদা বলল, একবার বাড়ির পেছনের দিকটা যাওয়া যাবে? অনুমতি মিলে গেল। বাড়ির পেছনে সেই মাধবীলতার কাছে এসে আশুদা গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করতে শুরু করল। কনস্টেবলটিও আমাদের পেছন পেছন এসেছিল। হয়তো একটা ওপেন অ্যান্ড শার্ট কেস নিয়ে আশুদাকে খামোকা এত জল্পনা করতে দেখে তার মনে কৌতুকের উদ্রেক হয়েছে। সেই কৌতুক না ঢেকেই সে আশুদার উদ্দেশ্যে বলল, এদিকে কি আর থাকবে, চলুন চা খেয়ে বাড়ি ফিরে যাবেন। সন্ধ্যা হয়ে এলেও সময় নষ্ট করে লাভ নেই। আশুদা তার দিকে না তাকিয়ে মাধবীলতার লতা পাতা ঘাঁটতে ঘাঁটতে বলল, প্রথম কেস? কনস্টেবলটি সলজ্জ সম্মতি জানাল। উত্তরে আশুদা শুধু বলল, হয় হয় এমনটাই হয়, জানতে পারো না। বেশ মিনিট 20 পরীক্ষার পর আশুদা কনস্টেবলটিকে বলল, ভৈরব বাগদিকে গ্রেপ্তার করেছেন, ভালো কথা। ওকে ভালো করে জেরা করুন। ও আমাদের আসল আততায়ীর দিকে পৌঁছতে অনেকটা সাহায্য করবে। আমার ধারণা ও এমন একটা কিছু জানতো যার জন্য আততায়ী ওকে ফাঁসিয়ে এক ঢিলে দু পাখি মারবার চেষ্টা করেছে। কনস্টেবলটি তখনও একটু কিন্তু কিন্তু ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখে আশুদা তার কাঁধে হাত রেখে বুড়ো শিবতলার দিকে হাঁটতে হাঁটতে বলল, আপনার ভৈরব বাগদি মূল নাটকের সামান্য পার্শ্ব চরিত্র মাত্র, আসল নির্দেশক অন্য কেউ। আমরাও হাঁটছিলাম। আশুদা, কনস্টেবল তখনও তার প্রতি যথেষ্ট বিশ্বাসী নয় বুঝতে পেরে বলল, শোনো ভায়া, তোমার ওই ভৈরব বাগদি আর্চিজ থেকে কেনা ফ্রেন্ডশিপ ব্যান্ড পরেন কি? মাধবীলতার ঝোড়াটা ভালো করে পরীক্ষা করে ওপরের দিকের শাখা থেকে এই ব্যান্ডটাই মাত্র পেলাম। যদি ধরেও নি কোনো প্রেমিক যুগলের অসাবধানতায় ওটা রয়ে গেছে, তাহলেও সেটা ওই ওপরের শাখায় গেল কি করে বলুন দেখি? কনস্টেবলটি হতবাক চেয়ে থাকে। আশুদা বলে, এটা তখনই সম্ভব যদি কেউ ওপর থেকে ওটাকে ফেলে। পরিত্যক্ত চিলেকোঠার ঘর থেকে এই ব্যান্ড পড়বেই বা কি করে ভেবে দেখেছেন? নিন, এটা আপনার সিজার লিস্টে ঢোকান আর ভৈরব বাগদিকে জেরা করুন। কুসুম কুমারী মারা যাওয়ার আগে ও পরে কারা কারা ওই ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করতে আসতো
গ্রামের ম্যানেজার বাবুর ওই লটর ঘটরগুলো কতটা সিরিয়াস ছিল এমন কেউ আছে কি না যে নিছক আক্রোশ বশেই এই কাজ করতে পারে? এইসব। অল দ্য বেস্ট। আশুদা কনস্টেবলের পিঠ চাপড়ে দিল। কনস্টেবল চলে যেতেই আমি, আশুদা আর সর্বানন্দ ঝা বুড়ো শিবতলায় এসে বসলাম। মন্দির থেকে সন্ধ্যা আরতির আওয়াজ ভেসে আসছে। আগের দিনের মিষ্টির দোকানটায় আজ সনাতন ভট্টাচার্য বা কুলো পুরোহিতকে দেখতে পেলাম না। আশুদা এবার ঝাজিকে জয়েন্ট অপারেশনের ব্যাপারে জিজ্ঞেস করল। উত্তরে তিনি বললেন, सुना है झारखंड से एक छोटा रेडिकलिस्ट टीम पश्चिम बंगाल में घुस गया है। उन लोगों का एक विंग हुगली के इस इलाके में बहुत स्ट्रंग हो चुका है कुछ दिनों से। शायद उन लोगों का कुछ बड़ा करने का इरादा है। झारखंड पुलिस को खबर मिला उन लोगों के साथ कलकत्ता के कुछ जानी मानी सेलेब और हाई सोसाइटी का लोग भी शामिल है। पता चला है कि उस टीम को लीड कर रही है एक यंग औरत। उसकी डिटेल्स अभी भी पुलिस को पता नहीं चला। আর নন্দন আর রসনারা, ওরা কিছু বলল? ना, हमारे पास कोई चुस्त एविडेंस नहीं है उनके खिलाफ। ওদের ছেড়ে দিন, আমার মনে হয় ওরা নির্দোষ। मगर ঝাজি, আপনি এখন এই তদন্তে জড়িয়ে পড়েছেন, তাই আপনার জানা দরকার কয়েকদিন আগে উকিল বাড়িতে একটা চুরি হয়। সে তদন্তে কেউ ধরা পড়েনি, এমনকি কি কি চুরি গেছে সেটাও পরিষ্কার নয়, পুলিশের রেকর্ডে কিছুই নেই। তারপরেই কুসুম কুমারীর অস্বাভাবিক মৃত্যু। আমার মনে হচ্ছে এসব ঘটনাগুলোর মধ্যে একটা যোগাযোগ আছে। मालूम हुआ है कि वो जो फिल्म बनाते हैं वो भी फ्रॉड आदमी, मैरिज सर्टिफिकेट नकली, उसको अरेस्ट करना पड़ेगा। হ্যাঁ, রত্ন সেন কানুনগো, গলা অবধি ঋণে ডোবা, এদিকে মাথার ওপর জালিয়াতির কেস। তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করুন। তাহলে কি ওই ম্যানেজার বাবু উইলের কথা জানতো আশুদা? আমার মনে হয় না, তবে আমাদের সঙ্গে কথা বলে ওর ব্যাপারটা স্ট্রাইক করে। এমন একটা বিল থাকতেও পারে। হয়তো সেই কারণে ওই ঘটনার দিনে আরও একবার ওই ঘরটায় ঢুকে তল্লাশি করতে গিয়েছিল ও। কর্নারের আয়নাগুলো খেয়াল করেছিস? প্রতিটা ড্রয়ার জোর করে খুলে ফেলবার চেষ্টা বেশ স্পষ্ট। আর ওই চিঠিগুলো? আমাদের আশা দেখে ম্যানেজার আঁচ করেছিল কুসুম কুমারীর মৃত্যু নিয়ে একটা তদন্ত হবে, ফলত চিঠিগুলো সেই হয়তো পুড়িয়ে ফেলেছে। কিন্তু খুনের ঘটনাটা ঠিক এখনো পরিষ্কার হচ্ছে না পুরোপুরি, যদিও একটা স্ট্রং সিম্পটম মাথায় আসছে। আর দ্বিতীয় খুনটা? গতকাল ঘটনাটা ঘটেছে। জয়পুরের ফরেন্সিক ডাক্তারবাবু আমার বহুদিনের বন্ধু, নাম রতন সিং, তোর সঙ্গে আলাপ করিয়ে দেব, দুর্দান্ত স্নুকার খেলে। ওকে একবার বলেছিলাম, আসলে সন্দেহ হয়েছিল আগেই যে এমন একটা কিছু হবে। সাবধান হতে বলেছিলাম, কিন্তু সেসব দিয়ে এড়ানো গেল না। ওই জানালো ব্যাপারটা। তারপর? কিংসুকের ব্যাপারে ও আমাকে আপডেট দিত নিয়মিত। জেলে ওর ডেড বডি পাওয়া যেতেই জানালো। খুন কিভাবে হলো? আবার ধূত্র, অ্যাট্রোপিন ওভারডোজ, ঠিক যেভাবে আমাদের অ্যাটাক করা হয়েছিল। এই ঘটনাটা ঘটতেই আরও কনভিন্সড হলাম যে বিভূতি আর রোশনারা নির্দোষ। কিংসুকের জলে কেউ বিষটা মিশিয়ে দিয়েছিল। আচ্ছা, কিংসুকের জেল কেন হলো? চার্জ তো ওর নামে একটা নয়। ছেলে আমার গুণধর, রমণী রতন। কোনো মহিলাই বাবুর 3-4 দিনের বেশি ভালো লাগতো না। তেমনি একজন রেপ কেস দিয়ে দিয়েছিল ওর নামে। জেলেও চোরা পথে মাদক আর মেয়ে ছেলে আসতো। ছেলেবেলা থেকে বাপ মায়ের অস্থির দাম্পত্য জীবনই হয়তো এর আসল কারণ। কিংসুকের শৈশব আগেই বিষাক্ত হয়ে গিয়েছিল। সে বিষ ধুতুরোর বিষের চেয়ে বহু গুণ বেশি জোরালো। আমাদের উঠতে হলো, রাত বাড়ছে। গতকালের পুজোর পর আজ বুড়ো শিবতলাটা অনেকটা ঝলমলে দেখাচ্ছিল। কেউ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে মন্দির চাতালে। আমার কলকাতা ফিরতে ইচ্ছা করছিল না আজ। ভাবলাম রাতটা আশুদার সঙ্গেই কাটে। আশুদা রাজি হয়ে গেল। গাড়ি নৈহাটি হয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরবে। ফেরার পথে ঝাজি বলছিলেন ওই র্যাডিক্যালিস্ট গ্যাংটাকে খুব তাড়াতাড়ি ওনারা ধরে ফেলবেন।
উনি নেমে গেলেন চুঁচুড়ায়। আশুদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আশুদা, ওই চুরির ব্যাপারটা তো এখনো ধোঁয়াশাতেই রয়ে গেল। আরেকটা ব্যাপারও নতুন করে ভাবাচ্ছে। কি? সর্বানন্দের জয়েন্ট অপারেশনটা। আচ্ছা, তোমার কি মনে হয় ওই ঘটনার সঙ্গে ওই র্যাডিক্যালিস্টরা কোনোভাবে যুক্ত? একটা সম্ভাবনা আছে। আরও একটা জিনিস খুব জোরালোভাবেই মনে হচ্ছে জানিস, ওই দলের কেউ আমাদের ফলো করে চলছে সবসময়। উথাল পাথাল পেরিয়ে আমরা রানাঘাট পার হচ্ছিলাম। আশুদা বলল, অর্ক, ছুটি নে, জয়পুর যেতে হবে। কিংসুকের কেসটা সলভ করি, চল। ছুটি তো নিতেই হবে। আর ওই ভৈরববাগদি জেরায় কি বললো সেটাও তো জানতে হবে। তবে উকিল বাড়ির শ্রীহরি মন্দিরটা কিন্তু বেশ, তাই না? ঠিক বলেছিস। একটু সাইড করুন তো। ভাব অর্ক, ক্ষুদ্র সুখে ভরে না কো ক্ষত্রিয়ের ক্ষুধা। কার ডায়লগ? দুর্যোধন। চল, এই নাটকের বাস্তবিক দুর্যোধনের সঙ্গে একটু দেখা করে আসি। সে আবার কি? রত্ন সেন কানুনগো এই রানাঘাটেই তো থাকে বলেছিল, ভুলে গেলি? পুলিশের লকআপে ঢুকে গেলে অনেক তথ্য জানতে পারবো না। তাছাড়া খোশ মেজাজে আলাপচারিতাটাই বা তখন করব কিভাবে? আমাদের গাড়ি জাতীয় সড়ক ছেড়ে চূর্ণী নদীর তীরবর্তী রাস্তা দিয়ে চলতে শুরু করল। আশুদাই পথ নির্দেশ দিচ্ছিল। বুঝলাম আশুদা আগেই হোমওয়ার্ক করে এসেছে। চূর্ণীঘাট লাগোয়া একটি ভগ্নপ্রায় সদর ফটকের সামনে এসে দাঁড়ালাম আমরা। বাড়ির ছাদ থেকে অসত্য শাখা প্রশাখা বিস্তার করেছে। একদিকে ইছামতি বয়ে গেছে অপু দুর্গার দেশে, অন্যদিকে চূর্ণী নেমে এসেছে লালন বাটি ছুঁয়ে। দোতলা বাড়ির উপরতলায় এই রাতেও বেশ জোরালো আলো জ্বলছে। আমরা জং ধরা লোহার গেট সরিয়ে কলিং বেলটি টিপলাম। সদর দরজা লাগোয়া দেয়ালে শ্বেত ফলকে খোদাই করে লেখা ওং নমঃ শ্রীহরি। বেলের আওয়াজে দরজায় জার্মান লকটায় একটা খট করে আওয়াজ হলো, কিন্তু দরজা খুলল না। আমরা অপেক্ষা করে রইলাম খানিকক্ষণ। তারপর আশুদা আবার বেল বাজালো। এবার আর দরজায় কোনো আওয়াজ হলো না। বেল প্রক্রিয়ায় পুনরাবৃত্তি ঘটানোর পরেও যখন বারবার পরিণাম একই ঘটে চলল, তখন আশুদা এক অদ্ভুত কাণ্ড করে বসল। আশুদার পকেটে সবসময় একটা মিনি টর্চ থাকে জানতাম। মিনি হলেও টর্চের আলো বেশ জোরালো। আশুদা টর্চটা জ্বালিয়ে সোজা যে ঘরের আলো জ্বলছিল তার দিকে তাক করল। আশুদার টর্চের আলোয় কি বিচ্ছুরণ ঘটল জানি না, কিন্তু আলো পড়বার মাত্রই জানলার পাটাতন খুলে গেল, আর কাঁচা পাকা দাড়ি সহযোগে রত্নসেন কানুনগ গলা বের করে ভীতপ্রত কণ্ঠে, কে কে করে উঠলেন তিনি। সেদিন কাটাপুকুরে দেখা দাপুটে চিত্র পরিচালকের একটি প্রচ্ছায়া মাত্র। আশুদা সরাসরি তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল, একবার একটু নিচে আসবেন? ভয় পাবেন না, আমরা পুলিশ নই। কয়েকটা কথা ছিল, এলে আপনারই মঙ্গল হবে। যেমন হঠাৎ জানলার কাচ খুলে গিয়েছিল, তেমনি হঠাৎ তা বন্ধও হয়ে গেল। সিঁড়িতে ধড়ফড় পায়ের শব্দ ভেসে এলো। তারপর সদর ফটক খুলে গেল। রত্নসেন কানুনগো আমাদের স্বাগতম জানালেন। আমরা একটা অন্ধকার ছোট ঘরে এসে বসলাম। সম্ভবত এটাই একসময় ওনার অফিস ঘর ছিল। সমস্ত দেয়াল জুড়ে অজস্র বাংলা সিনেমার পোস্টার। ন্যাশনালের দেওয়ালে আঁটা সিনেমাটিও তার মধ্যে রয়েছে। ঘরের কোনায় দুটি সোফা, একটি তালা দেওয়া দেরাজ আর একটি জীর্ণপ্রায় টেবিল। রত্নসেন আমাদের বসতে বলে নিচে দাঁড়িয়ে রইলেন। লক্ষ্য করলাম তার হাত পা পার্কিনসন রোগের মতন উত্তেজনায় কাঁপছে। আপনারা কি বহড়া বালিগঞ্জ থেকে এসেছেন? না 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 না, আমার বাড়ি কৃষ্ণনগর। আপনাকে একটা জরুরি খবর দেওয়ার ছিল, মনে হলো আপনার জানা দরকার, তাই বলি। আসলে কুসুম কুমারীর মৃত্যুর ব্যাপারটা নিয়ে আমরা একটা ব্যক্তিগত তদন্তে হাত দিয়েছি। এর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। আজ জানতে পারলাম উকিল বাড়িতে একটা খুন হয়েছে। খুন? কে কে খুন হয়েছে? উকিল বাড়ির ম্যানেজার বাবু, নির্বিবাদী মানুষ, বিয়ে থা করেননি, তীর ধনুক দিয়ে খুন করা হয়েছে। পুলিশ সন্দেহের বশে একজনকে গ্রেপ্তার করেছে যদিও, তবে তাদের দৃঢ় ধারণা একটা বড় গ্যাং এর পেছনে কাজ করছে।
আমরাও ওখান থেকেই ফিরছিলাম, জানতে পারলাম পুলিশের সন্দেহ তালিকায় আপনিও আছেন। তাই ভাবলাম যাবার পথে আপনাকে জানিয়ে দিয়ে যাই। আমাকে আমাকে কেন? ওই সার্টিফিকেটটা যে জাল, এটা জানাজানি হয়ে যাবার পর থেকে পুলিশের এই ধারণাই হয়েছে যে কুসুম কুমারীর সম্পত্তির লোভে আপনি এই সব কাণ্ডের নেপথ্যে রয়েছেন। বিদ্যুৎ পৃষ্ঠের মতন রত্নসেন এই কথা শোনা মাত্র আশুদার পা আঁকড়ে ধরে হাউমাউ করে উঠল। স্যার 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 বিশ্বাস করুন, স্যার স্যার বিশ্বাস করুন, আমি আমি এসবের কিছু জানি না স্যার, স্যার আমি সত্যি কিছু জানি না। সেই জন্যই তো বললাম, যদি মনে হয় কিছু ঘটনার সঙ্গে এর যোগ থাকতে পারে আমায় জানাতে পারেন। এই আমার কার্ড, আমার নাম আশুতোষ মুখোপাধ্যায়। আপনি ডাক্তার? ছিলাম, এখন আর নই, প্র্যাকটিস করি না। বলতে পারেন এখন আমার শখ সমাজের রোগ ধরা ও তার প্রতিকার করা। কি বুঝলো কে জানে, ঘাড় নাড়তে নাড়তে সে আমাদের সঙ্গে সদর দরজায় হেঁটে এলো। চৌকাঠে পা রেখে আশুদা বলল, ও আরেকটা কথা, আপনি বৈষ্ণব? না, কেন? না, ওই দরজার পাশে ও নম শ্রী হরি লেখা। ও না, ওটা বাবা লিখিয়েছিলেন। 10 বছর আগে উনি গত হয়েছেন। একটা কথা, চিঠি লেখার সময়ও কি আপনি এভাবেই ওং নম শ্রীহরি লেখেন? হ্যাঁ, মানে আপনি কি করে? না, এমনি। হ্যাঁ, চলি। আমরা কৃষ্ণনগরে গিয়ে চললাম। আশুদা ফোনে সর্বানন্দ ঝায়ের সঙ্গে কথা বলছিল। পুলিশ জানাচ্ছে রত্নসেনের ফোন শিগগিরই ট্যাপ করা হবে। ফোন কেটেই আশুদা বলল, ফ্রয়েড বলতেন প্যারাপ্রাক্সিস, আমরা যাকে আকচার ফ্রয়েডীয় স্লিপ বলে থাকি। এই স্লিপ অনেক সময় অবচেতনকে মেলে ধরে, জানিস? আজ রত্নসেনও তেমনই একটা স্লিপ করেছে, লক্ষ্য করলি? হ্যাঁ, বালিগঞ্জ বলতে গিয়ে সম্ভবত বহুড়াশোল। আর সর্বানন্দের রিপোর্ট অনুযায়ী যে র্যাডিক্যালিস্ট উইংটা আমাদের রাজ্যে ঢুকেছে তাদের বেস ক্যাম্প হয়েছে সম্ভবত বহুড়াশোলের জঙ্গলে। এটা কি নেহাতি কাকতালীয় নাকি ফ্রয়েড সাহেবের কারিকুরি? আমি ক্লান্তিতে শুধুই বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। জয়পুর এয়ারপোর্টটা খুব পরিচ্ছন্নভাবে সাজিয়েছে প্রশাসন। আশুদা আর আমি লাগেজ খুব অল্পই রেখেছি, শুধু একটা সাইড ব্যাগ। এয়ারপোর্টের থেকে একটা ক্যাব নিয়ে নিলাম। আমাদের গন্তব্য ডক্টর রতন সিংয়ের চেম্বার। আমরা ক্রমশ গোলাপি শহরে ঢুকে পড়লাম। রতন সিংয়ের বাড়িটা বিড়লা মন্দিরের কাছে। নতুন পাড়ায় ঢুকে পড়েছিলাম। আশুদা বলল, জানিস, সেদিন এই উকিল বাড়ির কনস্টেবলটা আমার সঙ্গে পরে যোগাযোগ করেছিল। ভৈরব বাগদি জেরার সময় জানিয়েছে চঞ্চল প্রামাণিকের সঙ্গে অনেক গ্রামের মহিলারাই দেখা করতে আসত। বোধ হয় চঞ্চল রাজবাড়ির কোষাগার সরিয়ে সরিয়ে তাদের অর্থ সাহায্যও করত, বিনিময়ে মৌতাতে সম্মতি আদায়। কিন্তু এরা ছাড়াও একজন মহিলা নিয়মিত আসতেন, প্রতি মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যারতির পর। এসে বেশিক্ষণ বসতেন না, মেরে কেটে মিনিট 10 চঞ্চলের চেম্বারে দেখা করেই চলে যেতেন। গাড়িতে আসতেন। ভৈরব জানিয়েছে গাড়িটা ছিল একটা সাদা অ্যাম্বাসাডর, কিন্তু ভৈরব তো নম্বর পড়তে জানে না, তাই নম্বর জানতে পারেনি। অদ্ভুত না? হয়তো চঞ্চলের প্রকৃত প্রেম। রাজবাড়িতে একলা যাপন করতে করতে তার অবস্থাও বুড়ো শিবতলার মতন হয়েছিল। বুড়ো শিবতলার মাতা পার্বতী তিথি রক্ষার্থে দর্শন দিতে এলে আমার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু একটা খটকা লাগছে। খটকা? কিসের আবার খটকা? মহিলাটি যে বোরখা পরে আসতো, এটা কি নেহাতি কাকতালীয়? আবার বোরখা? বোরখার আড়ালে কে আসতো? একই মানুষ কে? কেনই বা আসতো? রোশনারা বানু হতে পারে, কিন্তু হতে পারে,
হতে পারে, কিন্তু গেল সপ্তাহ দুয়েক সে তো পুলিশি হেফাজতে। ভৈরবের বয়ান অনুযায়ী খুন হওয়ার ঠিক 4 দিন আগেও মেয়েটি এসেছিল। গেল 3 বছরে এই প্রথম বেনিয়ম, অর্থাৎ আমরা উকিল বাড়ি যাবার 2 দিন আগে। রোশনারাকে তখনও তো সর্বানন্দ তার কাস্টাডিতেই রেখেছিল। তাহলে সেটাই ভাবছি। বলতে বলতেই রতন সিংয়ের বাড়ির সামনে আমরা এসে দাঁড়ালাম। পাড়ায় বেশ কয়েকটা নতুন ইমারত গড়ে উঠলেও রতন সিংয়ের বাড়িটা হাভেলির মতন। দোতলায় নকশি বারান্দায় রতন সিং আশুদাকে দেখেই নেমে এলো নিচে। আমরা ক্যাবটাকে ওখানেই ছেড়ে দিলাম। আশুদা আমার সঙ্গে রতন সিংয়ের পরিচয় করিয়ে দিল। আমার থেকে কয়েক ব্যাচ সিনিয়র। আমরা তার সঙ্গে হাভেলিতে প্রবেশ করলাম। বসার ঘরে আমাদের জন্য 2 গ্লাস শিকঞ্জির বন্দোবস্ত রতন সিং আগেই করে রেখেছিলেন, সঙ্গে পরোটা, ক্ষীর আর মাখনি। আমাদের নাশতা করে নিতে বলে সে নিজে সোফায় গিয়ে বসল। খেতে খেতেই আমরা রতন সিংয়ের জবানিতে কিংসুকের বৃত্তান্ত শুনছিলাম। কিংসুক প্রথম এখানে এসেছিল বিজনেস করবে বলে, কিন্তু ব্যবসা বাণিজ্যে তার তেমন ন্যাক ছিল না। অভিনেত্রী কুসুম কুমারীর শিল্পী রক্ত ছিল তার রগে রগে। মদনমোহন সিদ্ধর 2টি নাটক নাংকরীয় ও গবাদি অনুষ্ঠিত হয় শহরে। তাতেই একটা ছোট্ট চরিত্রে, মানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিল কিংসুক। প্রযোজনার ব্যবহার সিংহভাগ তার কাঁধেই ছিল, ফলতেও ব্যবসা বাণিজ্য লাটে উঠল। কিন্তু নাট্যপ্রীতি ছাড়াও রমণী রতনের বদভ্যাস ছিল তার, সঙ্গে মায়ের মতোই মাদকাসক্তির প্রবণতা। কাজেই মাদকের খপ্পরে পড়ে গেল কিংসুক। পাকিস্তান সীমান্ত হয়ে তো প্রায় প্রতিদিনই উন্নত মানের আফিম ভারতে পাচার করছে চোরাচালানকারীরা। তো সে বিষয়ে পুলিশ থেকে প্রশাসন বা রাজনীতিবিদ সকলেই সোজাসুজি বা উল্টো পথে এই চক্র সম্পর্কে ওয়াকিবহাল। সে যাই হোক, যেটা বলছিলাম, মাদকাসক্তির সঙ্গে বেড়ে চলল তার অবাধ বেপরোয়া জীবনযাপন। নাটক দলের মেয়েদের সঙ্গে কিংসুক সম্পর্কে জড়িয়ে পড়ল। বিরক্ত হয়ে নাটকের দল তাকে এক প্রকার বাধ্য হয়েই বহিষ্কার করল। ওর মা আসতো না ওকে দেখতে? কালে ভদ্রে কুসুম কুমারী কিংসুককে ফোন করতেন, আর বছরে মাত্র 2 আসতেন। তবে ছেলে জেলে চলে যাওয়ার পর তার পাঠানো একটি লোক প্রতি মাসে এসে খোঁজ নিয়ে যেত কিংসুকের। যাওয়ার সময় তিনি কিছু টাকাও রেখে যেতেন। অভিমানী কুসুম কুমারী হয়তো কিংসুককে নিয়ে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। কাজের চাপটা সেখানে নেহাতি একটা অজুহাত। আমাদের একবার জেলে যেতে হবে। হ্যাঁ, চলুন। রতন সিং নিজেই ড্রাইভ করে আমাদের নিয়ে চলল। বেশ বড় আকারের কম্পাউন্ডটি। ভারপ্রাপ্ত জেলার মোহনলাল চৌহান এই অঞ্চলেরই বাসিন্দা। বয়স 55-56 হবে। দীর্ঘাঙ্গী, বিয়ে থা করেননি। জেল রুমেই পড়ে থাকেন দিনরাত। জেলের প্রত্যেকটি কয়েদিকে নিজের আত্মীয় মনে করেন। কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার ডাকা, বেওয়ারিশভাবে কেউ মারা গেলে তার স্বধর্ম অনুযায়ী সৎকার করা, জেল থেকে মুক্তি পাবার পর তাদের কর্মসংস্থান করে দেওয়া, এই সবই মোহনলাল চৌহান একা সামলে চলেন। ওয়েটিং রুমে আমাদের ঢুকতে দেখে সেই মোহনলালই রাজস্থানী কায়দায় আমাদের স্বাগত জানিয়ে দৈনন্দিন রাউন্ডে চলে গেল। আমি কয়েকদিনের দ্বীপ্রাহরিক কার্যকর্ম দেখতে লাগলাম। একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে তারা খাবার নিচ্ছে রেকাবিতে। বাইরের অরাজকতার জগতের সঙ্গে এই জগতের কোনো মিল নেই। এখানে কারোর ব্যস্ততা নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই। সকলেরই যেন সন্ন্যাসপ্রাপ্তি ঘটে গেছে। মোহনলাল চৌহান ফিরে আসতেই আশুদা সরাসরি কিংসুকের কথায় চলে গেল। কব হুয়া খুন? सुबह को। अब दिन में लगभग 4 बार हम राउंड देते हैं। सुबह का राउंड देने के टाइम पे देखा सो रहा है। बाद में हमको पता चला कि मर्डर हो गया। पोस्टमार्टम रिपोर्ट के अनुसार तकरीबन 5 बजे। मर्डर क्यों? स्वाभाविक मौत भी तो हो सकता है। जिनके शरीर में कोई बीमारी नहीं था उसको ऐसे मौत कैसे होगा? हाँ, पहले ड्रग्स लेते थे कभी, लेकिन मैं आने के बाद वो सब बंद हो गया। खून के पिछली रात भी बात हुआ था उनके साथ। और कोई सुराग मिला आपको?
हाँ, एक बॉटल से पानी पीते थे जनाब, उसमें हाई कंसंट्रेशन में एट्रोपिन मिला। किसी की मौत घटाने के लिए काफी। आपको रहते हुए ये कैसे हो पाया? यही तो हमको परेशानी में रखा है। एक लोकल स्कूल के स्टूडेंट किंगसुक के साथ संपर्क करके प्रेग्नेंट हो गए थे। फिर रेप केस के सिलसिले में उसको जेल हो गया। बहुत अलग किस्म का लड़का था किंगसुक। बातें कम करता था पर गाना बहुत अच्छा गाता था, बहुत सुंदर, सुरीली। एक अजीब अनजान लैंग्वेज में गाना गाता था। एक बार मैंने पूछा कि ये कौन सा लैंग्वेज है आपसे? उसने बताया कि बांग्ला नोय से भाषा कुरमाली बोल के कुछ है। और कौन कौन आते थे उनसे मिलने? एक आदमी को बेचती थी उसकी माँ। हाँ, रुपया भी देती थी और कभी कभी चिट्ठी पढ़ के उदास होती थी बहुत। आपके पास मिल सकता है वो चिट्ठी? हाँ, एक तो हमारे पास है शायद। रुकिए, दिखाता हूँ। और कोई? हाँ, याद आया। कभी कभी उनकी एक बहन आया करती थी। हाँ, पिछले महीने भी आई थी। वो बहन देखने में कैसी थी? बहुत स्वीट। उसकी मुस्कुराहट में कुछ तो थी। आपके पास हर कैद आदमी की डिटेल्स रहता है? हाँ। आप बोल सकेंगे किंगसुक का जन्म साल? 1 मिनट। বলে মোহনলাল ঘরের কোণে পড়ে থাকা একটি দেরাজ খুলে একটা রেজিস্টার বার করল। এটা সরকারি রেজিস্টার নয়, এটা তার নিজস্ব রেজিস্টার। পাতা উল্টিয়ে দেখতে দেখতে বলল, 1 मिनट। हाँ, मिल गया। 1974। उसके बाद 1 साल बच्चा बीमार था, हॉस्पिटल एडमिट थे, बाद में ठीक हुआ। গুড। একটা ঘাট তাহলে ইঞ্চিতে ইঞ্চিতে মিলে গেল। आपको बहुत बहुत शुक्रिया मोहनलाल जी। চলো এবার ওঠা যাক। মোহনলালের দেওয়া দুটো কিংসুককে পাঠানো চিঠি পকেটস্থ করে আশুদা উঠে পড়ল। আমরা জয়পুর ক্যাদখানা থেকে মতি বাজারের গলি দিয়ে হাঁটতে থাকলাম। কলকাতা ফিরে আসতেই আবার কর্মব্যস্ততা ঘিরে ধরল আমাকে। সেই হাই প্রোফাইল রোড অ্যাক্সিডেন্ট কেসটার বেশ নাটকীয়তাহীনভাবেই হয়ে গেল। জয়পুর থেকে ফিরতে না ফিরতেই ছোট ভাই ফোন করেছিল আলিপুরদুয়ার থেকে। মায়ের হাঁটুর ব্যথাটা আরও বেড়েছে, এবার কলকাতায় আনা দরকার। ভাই একা পেরে উঠছে না, আমাকেই যেতে হবে। এবার দেশের বাড়িতে যাওয়াই ঠিক করলাম। ভাবনা মুহূর্তে আমার গতিপথ রোধ করে দাঁড়ালো দুটি ফোন কল। প্রথমটি আশুদার, বিকেলে কৃষ্ণনগর যেতে হবে, জরুরি তলব। দ্বিতীয়টি প্রমিতির, এতদিন পর লিখেছে দেখা করতে চায়। সে রাজারহাটের নজরুল তীর্থে প্রমিতি কাঁটায় কাঁটায় 5:30টায় অপেক্ষা করতে বলেছে। এক্ষেত্রেও কারণ অজানা। নিপাট সাজানো পরিচ্ছন্নতায় নজরুল তীর্থের পার্শ্ববর্তী পার্কের একটি বেঞ্চে একটা ফেডেড জিন্স আর একটা ফিনফিনে সাদা লখনৌ চিকন টপ পরে প্রমিতি তার স্মার্টফোনে নিমগ্ন ছিল। আমি নির্ধারিত সময় পৌঁছে গিয়েছিলাম। আমাকে আসতে দেখে প্রমিতি উঠে দাঁড়ালো। আমি বললাম, ভাবিনি আমায় মনে রেখেছেন। আসলে এই কদিন তো না কোনো ফোন না কোনো SMS। আসলে উপায় ছিল না জানেন, একটা প্রজেক্ট পেয়েছি ইউজিসির। অভিনয় করতে করতে এত সিরিয়াস কাজই প্রথম আমার। প্রজেক্ট? কি প্রজেক্ট? চলুন হাঁটতে থাকি দুজনে, বলছি। সুরম্য পথ ধরে আমরা হাঁটতে লাগলাম। পশ্চিম মেদিনীপুরের লোকশিল্পীদের নিয়ে একটা তথ্যচিত্র করছি।
সরকার স্পন্সর করছে, আমি কি করতাম, নিয়ে নিলাম প্রজেক্টটা। ঠিক করিনি? আমি সম্মতিতে মাথা নাড়লাম। আপনাকে সত্যি ফোন করতে পারিনি এই কদিনে, সো সরি। আসলে যে পরিত্যক্ত জায়গায় আমি থাকতাম সেখানে কিছুতেই মোবাইলের টাওয়ার পাওয়া যায় না ঠিকঠাক। যাই হোক, তারপর বলুন, আপনার তদন্তের কাজ কতটা এগোলো? ধন্দে পড়ে যাই আমি। এরই মধ্যে তো রঙ্গমঞ্চে অনেকগুলো পালাবদল ঘটে গেছে, তার কতটা প্রমিতিকে জানানো উচিত হবে। খুব সংক্ষেপে ওকে জোড়া খুনের ঘটনাটার কথা বললাম, এমনকি ভৈরব বাগদের কথাটা। শুনতে শুনতে প্রমিতি অন্যমনস্ক হয়ে পড়ল। আসলে জানেন তো, ছেলেবেলায় বাবা মাকে হারাবার পর ঋতবান জেঠুর কাছে অনেকগুলো দিন কাটাই আমি। জেঠুর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক রক্তের না হলেও তিনি না আমায় অনেকটা অভিভাবকের শূন্যতা ভুলিয়ে দিয়েছিলেন। তখন কয়েকদিনের জন্য কিংসুকের সঙ্গে আমার আলাপ হয়, পরেও বোর্ডিং চলে গেলে আর তেমন যোগাযোগ হয়নি। কিন্তু ওর যে এরকম হতে পারে ভাবতেই পারছি না। আচ্ছা আচ্ছা, কি এমন করলো বলুন তো? দেখা যাক। অবশ্য আপনাদের কাছে তো এসব এখন তখন জল আর ভাত। মরা তো আপনাদের কাছে লাশ, তার শনাক্তকরণ, মৃত মানুষের সঙ্গে কথোপকথন, এইসব তো কোনো ব্যাপারই নয় আপনাদের কাছে, তাই না? এক একটা কেস এক একটা দায়বদ্ধহীন মুহূর্ত মাত্র। কি ভুল বললাম? মেবি নট। রক্তমাংস ভরা একটা মানুষ অ্যাপ্রনের এপারেও থাকে। কিন্তু চিন্তা করবেন না, কুসুম কুমারী দাসী আর আপনার জেঠুর খুনি ধরা পড়বেই। কি করে বুঝলেন আমি চিন্তা করছি? আপনার কপালের ভাঁজ বলে দিচ্ছে যে আপনি বুঝতে পারলেন? ওর চোখ দুটো টলমল করে উঠছে। ওকে কিভাবে বলি এই কৌশল যে আমার আশুদার কাছ থেকে শেখায়। কৃষ্ণনগর পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। আশুদা খাবারের বন্দোবস্ত করেছে জানিয়েছে ফোনে, কিন্তু তার বসবার ঘরে ঢুকে সে খাওয়া দাওয়া গোছের কোনো জাগতিক বিষয় নিয়ে খুব একটা ভাবছে বলে আমার মনে হলো না। একটা আতস কাছ নিয়ে নিবিড়ভাবে টেবিলে ঝুঁকে কী সব দেখছে। আমি খানিকটা অপেক্ষা করে তারপর হাল ছেড়ে দিয়ে কড়িকাঠ গুনতে থাকলাম। আর চোখে সেটুকু দেখে আশুদা বলল, কি জানিস এগুলো? কি? মোহনলাল চৌহানের দেওয়া চিঠি দুটো। তা কিছু পেলে? পেলাম বই কি, নির্বাণের পথ। আশুদা হেঁয়ালি করছে, অথচ আমার তখন হেঁয়ালির দিকে মন নেই একদম। নিশ্চুপ থাকলাম। আশুদা বলল, তোর কাছে বিভূতির দেওয়া সেই আশ্চর্য চিঠির ফটো তোলা আছে মোবাইলে? আমি ঘাড় নাড়ি। মোবাইলের গ্যালারি খুলে অতীত ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম অবশেষে। আশুদা সেই ছবিটা দুটো চিঠির পাশে রেখে বলল, বল দেখি কি দেখছিস? আমি মূর্খের মতন শূন্য মুখে তাকিয়ে থাকি। আশুদা বলে, ভালো করে দেখ। আমি মনোযোগ দিয়ে দেখি। আশুদা বলে চলে, সব সময় মনে রাখিস এই যে লেখার পাতা, এটা মানুষের জীবনের মতো, আর হাতের লেখা হলো আয়না। এবার তোকে কয়েকটা মজার জিনিস দেখাই, চল। লক্ষ্য কর, শব্দের মধ্যের অক্ষরগুলো কেমন একইভাবে ঘেঁষা ঘেঁষি করে রয়েছে। এক একটা শব্দের মধ্যে অক্ষরদের বিন্যাস কি নির্দেশ করছে জানিস? এটাই যে লেখক মানুষটির চিন্তাভাবনাগুলো কতটা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। ধরে নেওয়া যাক দুটি চিঠি কুসুম কুমারীর লেখা। রোশনারা বিভূতির চিঠিটায় একটু আঁকিবুকি কেটেছে মাত্র। তাহলে আমরা কি দেখছি? এই মানুষটির মনের ভাবনাগুলো অত্যন্ত গোছানো, সংগঠিত। কি তাই তো? আমি উৎসাহে ঘাড় নাড়ি। এক অজানা গ্রাফোলজির জগতের দরজাটা এক ঝটকায় খুলে দিচ্ছে আশুদা। আশুদা বলে চলে, লেখার মধ্যে এবার পাশাপাশি বসে থাকা দুটো শব্দের মাঝখানের স্পেসটা লক্ষ্য কর। দুই শব্দের মধ্যে দূরত্ব সে মানুষটি তার আশেপাশের সঙ্গে কতটা সংযুক্ত সেইটুকু ইঙ্গিত করে। এই চিঠিটায় এক একটা শব্দের মধ্যে অনেকটা স্পেস ব্যবহার করেছেন লেখক, যেন তিনি জনসংযোগহীন একাকিত্বেই কাটাচ্ছেন অনেকগুলো বছর। কুসুম কুমারী দাসী
যার চারপাশে এত কুশীলব সব সময় ভিড় করে থাকে, তিনি এতটা জনসংযোগহীন হলেন কি করে? এটাই আমায় ভাবাচ্ছে। হয়তো মনের দিক থেকে তিনি একাকিনী হয়ে পড়েছিলেন। সৃষ্টিশীল মানুষদের তো এসব হয়েই থাকে, তাই না? হতে পারে। সেক্ষেত্রেও দুটো খটকা। এক, লেখার পাতার বাঁ দিকের মার্জিন লক্ষ্য কর। আমাদের লিপি বাঁ দিক থেকে ডান দিকে চলে। আমরা অবচেতনে এই বাঁ দিকে খানিকটা জায়গা ছেড়ে লিখতে আরম্ভ করি। মার্জিনের এই স্পেসটা বোঝায় আমাদের বেড়ে ওঠার প্রক্রিয়া কতটা স্বাভাবিক ছিল, তার নির্দিষ্ট মাপ রয়েছে। এই নিয়ে একবার দেশ বিদেশের ক্রিমিনোলজিস্টদের সঙ্গে গ্লাসগোতে সেমিনার করেছিলাম অনেক দিন আগে। লক্ষ্য করলাম মোহনলাল চৌহানের দেওয়া চিঠিগুলোর মার্জিনের মাপ মেপে দেখলে এটাই মনে হবে যে এই চিঠির লেখক খুব অল্প বয়সে তার বাপ মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অথচ দেখো, আমি যতটা স্টাডি করে দেখেছি, সেখানে কুসুম কুমারী তো অনেক বড় বয়স অবধি তার বাবা বিনোদ বিহারী দত্তের সঙ্গেই ছিলেন। ছোট থেকে বাবার সঙ্গেই তো তার বেশি নৈকট্য ছিল। এক্স্যাক্টলি। এবার দ্বিতীয় খটকা। আশুদা এবার তার মোবাইল বার করে ইমেল বক্স খুলল। সেখানে আরও দুটো চিঠির ছবি। এ তো উকিল বাড়িতে ম্যানেজারের বলা সেই হুমকি চিঠি। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, নিষ্পত্তি না করলে সমূহ বিপদ। এ চিঠি তুমি পেলে কোথায়? ঘাবড়াস না, এই চিঠি দুটোর ফটোকপি আমায় রত্ন সেন কানুনগো আজ সকালে মেল করে পাঠিয়েছে। হয়তো কোনোভাবে ও বুঝেছিল যে উকিল বাড়ির খুন খারাপির সঙ্গে তার নামও জড়িয়ে গেছে। এমনকি হুমকির চিঠিগুলোর কথাও তার অজানা ছিল না। আমার অনুমান এই কারণেই চঞ্চল খুন হবার আগে রত্ন সেন ওর সঙ্গে যোগাযোগ করে, কোনো উপায়ে এই চিঠিগুলো করায়ত্ত করে নেয়। এর থেকে কি প্রমাণিত হয় অর্ক? প্রথমত, হুমকি চিঠিগুলো আর যাই হোক রত্ন সেনের লেখা নয়। আর দ্বিতীয়ত, রত্ন সেন জানতো চঞ্চলকে কেউ খুন করে দিতে পারে। ব্র্যাভো অর্ক, ব্র্যাভো! তোর মাথার বুদ্ধিগুলো ক্রমশ পদ্ম পাতার মতো খুলে যাচ্ছে। বেশ, এবার চিঠির লিপিটায় মনোযোগ দে। তার মানে কি চিঠিগুলো একই মানুষের লেখা? সেই সম্ভাবনাই প্রবল। ভেবে দেখ, রত্ন সেন হুমকি চিঠিগুলো লিখলে কি অমন প্রকাশ্যে নিজের বাড়ির দরজার সামনে ও নমঃ শ্রীহরি লিখে রাখত? আবার চিঠিতেও এত সহজে 2 আর 2 4। আচ্ছা, রত্ন সেনকে একবার জিজ্ঞেস করলে হয় না? তার আর উপায় নেই তেমন। আজ বিকেলে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। বোধহয় সেদিনকার আমাদের চূর্ণী অভিযানটার প্রয়োজন ছিল। না হলে রত্ন সেন বুঝতে পারত না তার এই তলিয়ে যাওয়া থেকে বাঁচবার শেষ আশা হয়তো আমরাই। ও, তাহলে কি কুসুম কুমারী নিজেই লিখত চিঠিগুলো? সেটাও একটা সম্ভাবনা। কিন্তু মোটিভ? সাধারণের সামনে দেখানো যে তার সম্পত্তি বিপর্যস্ত, আর গ্রেট ডেন পোষার অজুহাত। নয়তো তৃতীয় ব্যক্তি কে হতে পারে? রত্ন সেনের নামে মামলা করা মিহির চট্টোপাধ্যায়, নাকি কিংসুকের সঙ্গে নিয়মিত দেখা করতে যেত যে লোকটা, অথবা নাটকের দুর্যোধনের ভূমিকায় অভিনয় করা পুলকেশ রায়, যার একটা ফটোও এতদিনে পাওয়া গেল না, নাকি যারা তোকে কলেজ স্ট্রিটে মেরে ফেলতে গেল আর আমি ধরবো ধরবো করেও যাকে ধরতে পারলাম না, নাকি বোরখা? সে কি এক না একাধিক? কথা বলতে বলতেই ফোনটা বেজে উঠল আশুদার। সর্বানন্দ ঝা ফোন করেছে। খানিকক্ষণ কথা বলে মিটিমিটি হেসে একটা সাদা কাগজে লিখল, বিভূতি, 25/8/1972। আমি বললাম, এটা কি? সর্বানন্দকে বলেছিলাম নন্দন ওরফে বিভূতিকে ছাড়বার আগে ওর জন্ম সার্টিফিকেটের একটা কপি রেখে দিতে। বিভূতির জন্ম তারিখ 25/8/1972। আমার পেহেলির দ্বিতীয় ঘাটটা তাহলে মিলে গেল। ধুর, আমি কিছুই বুঝতে পারলাম না। চিন্তা করিস না, সব তোকে বলবো। আগে চোখের সামনে পুরো ছবিটা তৈরি হোক। আরও 2টো শূন্যস্থান পূর্ণ করতে হবে। নাগার্জুন পড়েছিস নিশ্চয়ই? শূন্যই তো সব। দেখো, আমার কিন্তু আর হেয়ালি ভালো লাগছে না সুদা, একটু বুঝিয়ে বলবে? দাঁড়া, সবুর কর না। শোন, তোর মাকে একবার তোর দেখতে যাওয়া উচিত। ঘুরে আয়, আমি কটা দিন এদিকটা সামলে নেব। তুই ফিরে এলে সব জানতে পারবি। আশুদা কি সত্যি মন পুড়তে পারে হাতে লেখার মতন?
আমি বুড়ো শিবতলায় আকন্দ গাছটার মতন বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আশুদার কথা মতন কাঞ্চনকন্যার টিকিট কেটে ফেললাম। এখন একবার আলিপুরদুয়ার না গেলেই নয়। বাবার একটা হেলথ চেক আপ করাতেই হবে, আর মায়ের হাঁটু। বৈষয়িক চিন্তায় সাময়িকভাবে কুসুম কুমারী আর উকিল বাড়ির কথা ভুলিয়ে দিল আমায়। আগামীকাল ট্রেন, গোছগাছ করে নিতে হবে। ট্রেন রাত 8:37, শিয়ালদহ। তাই লাগেজ নিয়েই বেরিয়ে পড়লাম সকাল সকাল। লাগেজ বলতেই একটা সাইড ব্যাগ, ভেতরে এক সেট জামা আর প্যান্ট, আর আমার ল্যাপটপটা। ইচ্ছে আছে যাবার পথে একবার কৃষ্ণনগর ঘুরে যাব। সেই মতন কৃষ্ণনগর পৌঁছে দেখি আশুদার বাড়ির সদর লোহার গেটটা স্বভাব বিরুদ্ধভাবে আধ ভেজানো। বেল টিপতেই যে আয়াটি রাতে রিকের দেখভাল করে সে দরজা খুলে এক নিঃশ্বাসে যা বলে গেল তার সারবত্তা এই দাঁড়ায় যে গতকাল ঠিক 12:30টায় রিকের একটা ভয়ঙ্কর মৃগীর অ্যাটাক হয়। গেল 1.5 বছরে এই প্রথম। এই অ্যাটাকটা বেশ সিরিয়াস ছিল। আশুদা রাতে রিককে নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি করতে গেছে। নির্দিষ্ট করে কোনো হাসপাতাল জানায়নি, শুধু আমার জন্য একটা খাম রেখে গেছে। বলে গেছে বাড়ি ফেরার পথে যেন ট্রেনে বসে বসে পড়ি। আমি ফিরতি ট্রেনে চেপে বসলাম। সিটে বসে খামটা খুলে দেখলাম সেখানে মাত্র কয়েকটা লাইন কুহে লেখা আছে। তাতে লেখা, অর্ক, তোর মনে পড়ে লাইনগুলো? শোন তবে। মহাবীর্যবতী এই প্রমীলা দানবী, নৃমুণ্ড মালিনী যথা নৃমুণ্ড মালিনী, রণকাল সিংহী পাশে যে বিপিনে, তার পাশে বাস যার, সতর্ক সতত উচিত থাকিতে তার। কখন কে জানে অরিরে আক্রমিবে ভীমা কোথায় কাহারে, নিশায় পাইলে রঙা মারিব প্রভাবে। সাবধানে ঘুরে আয়, সব সময় চোখ কান খোলা রাখবি। আশুদা। আশুদাকে ফোনে না পেয়ে পবিত্রদাকে ফোন করেও বিশেষ লাভ হলো না। সে এ ব্যাপারে বিন্দু বিসর্গ জানে না। শেষমেশ চেপে বসলাম কাঞ্চনকন্যাতে। হেস্তনেস্তটা ফিরে এসেই করব। উত্তরবঙ্গে প্রবল বর্ষণে বেশ কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ একটা হামলা পরবর্তী পরিবেশ তৈরি হয়েছে। ফলত আমার কামরাটি সংরক্ষিত হওয়া সত্ত্বেও সেখানে সংরক্ষণের বাইরে থাকা মানুষের অভাব হলো না। আমার জন্য চিহ্নিত সিটটিতে আমি আসার আগেই এক মধ্য প্রৌঢ় ইতিমধ্যেই দখল করে বসে আছে। পরনে খাদি পাঞ্জাবি আর কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ। পৃথিবীতে এখনও ইচ্ছা করলেই অনেক কিছু মানিয়ে নেওয়া যায়, তাই ম্যানেজ করে সাইড লোয়ারে নিজেকে সরিয়ে আনলাম। রাতটা ওনার সঙ্গে শেয়ার করে বসে গল্প করতে করতে চলে যাওয়া যাবে। ভদ্রলোকের নাম অরুণেশ ঘটক, উত্তরবঙ্গের বীরপাড়া কলেজের বাংলার অধ্যাপক। বন্যাসংকুল পরিস্থিতিতে রিজার্ভেশন নিশ্চিত না হওয়ায় বিপদে পড়ে গেছেন। আমার এই আপাতকালীন ব্যবস্থায় ভদ্রলোক আমার উপর পরম কৃতজ্ঞ হয়ে ওঠেন। বেশ লাগছিল ওর সঙ্গে গল্প করতে। অবশ্য কথোপকথনের সূত্রপাতে আমার একটি ছোট্ট ব্যক্তিগত কারণও ছিল। ভদ্রলোক কামরায় ওঠার পর থেকেই লক্ষ্য করছিলাম তার বাঁ হাতে একটা নীল মলাটের বই সযত্নে আগলে রেখেছিলেন। সেই বইটি হলো কুসুম কুমারী দাশের দিনলিপি। আমাকে যদিও এই আদ্যনামটি আকৃষ্ট করেছিল প্রথমে। তিনি আমাদের নাট্য সম্রাজ্ঞী নন অবশ্য, ইনি বিশ্ববরেণ্য কবি জীবনানন্দ দাশের জননী। অরুণেশবাবু বলেছিলেন, আর আশ্চর্য কি জানেন, এই কুসুম কুমারী দাস ফার্স্ট ক্লাস অব্দি পড়বার পরেই তার বিয়ে হয়ে যায়, কিন্তু গেরস্থালির অন্তরালেই এক বজ্ঞা হয়ে সাহিত্য চর্চা চালিয়ে যান তিনি। এরপর তিনি বই থেকে সোৎসাহে পাঠ শুরু করলেন। আমি প্রমাদ গুনলাম। সারা রাত কৃতজ্ঞতা বসে এই লোকটি যদি আমার উপর বাংলার ক্লাস নিতে শুরু করেন তাহলে তো হয়েছে। অরুণেশবাবুর পাঠের মাঝে ট্রেনে মৃদু কাঁপুনিতে বুঝলাম ট্রেন গতি নিয়েছে। বেশ অনেকটাই সময় কাটিয়ে দিয়েছি আমরা। অরুণেশ ঘটকের সঙ্গে সাহিত্যিক পাঞ্জা লড়তে লড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকাল হতে বুঝলাম গতকাল রাতে ট্রেন যেখানে থেমেছিল এই সকালেও ট্রেন ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। মহানন্দার প্লাবনে ব্রিজ ভেঙে যাওয়ায় এই বিপত্তি। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই বেশ কয়েকবার আশুদাকে যোগাযোগ করবার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। টাওয়ার নেই। কোমচ্ছন্নতা কাটিয়ে ট্রেন যখন আবার চলতে শুরু করলো তখন প্রায় গোধূলি আগত। কাছের আড়াল দিয়ে দেখতে পেলাম ক্রোশের পর ক্রোশ জলমগ্ন গ্রাম।
সেই জল পেরিয়ে লাইনের দুধারে ডাঁই করে রাখা রয়েছে পলিথিন, জামাকাপড়, ঝোলা আর মানুষের শরীর। ট্রেন যখন নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকছে তখন দিনের আলো নিভু নিভু। অরুণেশ ঘটক এই লাইনে নিত্য সফর করেন। তিনিই বললেন এই ট্রেন এত দেরি করে কোনোদিনও আসেনি। আমরা জনবসতি পেরিয়ে বনে প্রবেশ করছিলাম। চাপড়ামারি রেলগেটের কাছে এসে ট্রেনটি মৃদু ঝাঁকুনি দিয়ে থমকে দাঁড়ালো। এই রেলগেটে চলন্ত ট্রেনের আঘাতে হাতি মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটে। সাধারণত হাতির পাল হঠাৎ চলে এলে ট্রেনের থেমে যাওয়াই নিয়ম। আমিও সেরকমই কিছু একটা ভাবছিলাম, কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ট্রেন থেমে যাওয়ার পর খানিকক্ষণের জন্য আমাদের কামরার শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রটি নিষ্ক্রিয় হয়ে যায়। তারপর বাকি থাকা আলো পাখাগুলো নিভে গেল হুট করে। এক অবিমিশ্র অন্ধকার গ্রাস করেছে আমাদের। এরই মধ্যে হঠাৎ একটা কোলাহল শুনতে পেলাম। কাচের দরজা হ্যাঁচকা মেরে খুলে আমাদের কামরায় ঢুকে পড়ল মুখোশধারী খানদশেক লোক, হাতে টর্চ। আলো আঁধারিতে বুঝলাম এরা সশস্ত্র। কামরায় ছটফটে বালকের মতন ঘুরতে থাকা টর্চের আলোর রেখাটা হঠাৎই আমার মুখের উপরে স্থির হয়ে গেল। আমি রিয়্যাক্ট করার সুযোগই পেলাম না। তার আগেই একটা ভারী আঘাত নেমে এলো আমার ঘাড়ের উপর। যখন আমার জ্ঞান ফিরল তখন স্পষ্ট বুঝতে পারলাম আমার চোখ কালো কাপড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। ঘাড়ের কাজটাই অসম্ভব যন্ত্রণা। হাত পিছমোড়া করে ওরা আমাকে কোনো ঘাস পাতার ওপরে ফেলে রেখে দিয়েছে। পাশে একটা হর্নবিল বা তেমনই কোনো একটা পাখি বিরামহীন ডেকে চলেছে। মাঝে মাঝে জুতোর খসখস শব্দ শুনছি। এখন কি সকাল নাকি রাত? ইস, আশুদা বলেছিল সাবধানে থাকতে। অতটা আমল দেয়নি কথাটায়। আমার দৃষ্টিহীনতার কারণে কান সজাগ হয়ে উঠল। শুনতে পেলাম কেউ চাপা স্বরে বলছে, কমরেড তঞ্চ যেমন কহ লেখেন। আর ঠিক তখনই কেলভিনের মহাশূন্যসূচক শীতলতা বয়ে গেল আমার শেঁড় দাঁড়া দিয়ে। এই গলার স্বর আমার চেনা, বহু দিনের চেনা। সেই কণ্ঠস্বর তখন বলছে, কেহ দেখছিল কি না? এই ভাষা আমার অজানা। ক্রমশ দূরবর্তী মিলিয়ে যাওয়া পায়ের খসখস অনুসরণ করতে করতে বুঝলাম কোনো অদৃশ্য হাত আমার চোখের কালো ঘেটটি খুলে দিচ্ছে। অন্ধকার একবার চোখ অভ্যস্ত হয়ে গেলে তাকে আবার আলোয় অভ্যস্ত হতে যেন খানিকটা সময় দিতে লাগে। সেইটুকু অবকাশ আমি বুঝলাম আমি ঘন জঙ্গলে। মধ্যরাতে অজস্র জোনাকি আর আধা জ্যোৎস্নার মিস্টিক লুকোচুরিতে বসে আছি। এটা বোধহয় একটা বেস ক্যাম্প। আমার সামনে মাথায় ফেটটি আর জংলা ক্যামোফ্লাজ পোশাকে যে প্রমীলা রণরঙ্গিনী দাঁড়িয়ে রয়েছেন সে আর কেউ নয়, প্রমিতি সেন। আমরা ঘন জঙ্গল দিয়ে হেঁটে চলেছি। আমার চোখের বাঁধন আর হাত দুটোই খোলা রয়েছে। তবু বেশ বুঝতে পারছিলাম দেখা না গেলেও অজস্র প্রহরী আমাকে নজরে রেখেছে। প্রমিতি পাশেই ছিল। যে প্রমিতিকে আমি আমার পাশে হাঁটতে দেখছি তার সঙ্গে নজরুল তীর্থের বা সাদার্ন অ্যাভিনিউয়ের প্রমিতি সেনের কোনো মিল নেই। আমার ব্যাগটা কোথায় গেল কে জানে। ওর মধ্যে ল্যাপটপটা ছিল, হাসপাতালের কয়েকটা জরুরি নথিপত্র। এই মুহূর্তে ওসব নিয়েই বেশি চিন্তা হচ্ছিল। প্রাণ সংশয় তেমন হয় না আমার। প্রমিতি গুনগুন করছিল, বড়া সোলেক বনে মুগড়া ক্লা চাউয়ে দেখবে। কি ডাক্তারবাবু ঘাবড়ে গেলেন? ভাবলেন মৃতদেহরা জীবন্ত হয়ে উঠেছে? আমি উত্তর দিলাম না। একটা গল্প বলি আপনাকে। আমাদের বাড়িতে একটা বাগদি বউ আসতো, শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে যেত। তার একটা কাঠের খাঁচা ছিল, সেখানে এক এক দিন এক একটা অদ্ভুত জীব ধরে আনতো। একদিন দেখলাম একটা ছাতারে পাখি ধরেছে, আবার একদিন তো একটা আস্ত উদবিড়াল। কিভাবে যে ধরতো সব কে জানে। আর ওই বউটাই মাঝে মধ্যে এই গানটা
গুনগুন করত। এটা কোন ভাষা? কুড়মালি। ছোটানাগপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড অঞ্চলের অধিবাসীরা এই ভাষায় কথা বলে। তাদের বলে কুর্মি। পৃথিবীর মিষ্টতম ভাষা। আমাকে ধরে আনলেন কেন? আর আমার অপরাধ? ধীরে জনাব, ধীরে ধীরে। এত তাড়া কিসের? সব একেবারেই জেনে যাবেন না গো। আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন শিবচু ছাড়িয়ে কুমাইন প্রবেশ করছি। খানিকটা গেলেই ঝলংবিন্দু। আমরা ভুটানে একবার ঢুকে যেতে পারলে আর চিন্তা নেই। কিন্তু এখনো কিন্তু আমি আমার অপরাধটা ঠিক বুঝলাম না। উপায় ছিল না, কি করব বলুন তো। কি জানেন ডক্টর অর্কপ্রভু, আমাদের সমাজের সব চিন্তাগুলো কেমন গতানুগতিক প্যাটার্ন হয়ে যাচ্ছে। সীমারেখার বাইরে আর কিছু ভাবতেই পারছি না আমরা। আপনিও আপনার এই গুণধর দাদাটি আমাদের কাজের সীমারেখায় রেখাপাত করছিলেন বারবার। নানাভাবে সাবধান করতে চেয়েছিলাম, নানাভাবে, বারবার। কিন্তু ওই আপনারা শুনলেন না, তাই বাধ্য হলাম, বুঝলেন? তাহলে ঋতবান ঘোষকে জেঠু বানানোর কথা, রত্নসেন কানুনগো, কুসুম কুমারী সব মিথ্যে? চলুন চলুন, একটু জিরিয়ে নেওয়া যাক, জিরিয়ে নিই। একটা অর্ধেক কাটা শাল গাছের গুঁড়ির উপরে গিয়ে বসল প্রমিতি। মিথ্যে আর সত্যের মধ্যেকার লাইফ লাইনটা কোনটা অর্কপ্রভুবাবু? এই যে আমরা স্বাধীনতার 70 বছর পালন করলাম ঘটা করে, এটা কি মিথ্যাচার নয়? এখনো তো আমাদের দেশেই কত মানুষ আছে, তাদের মুখের ভাষা, মনের কথা, কৃষ্টি, জীবনযাপন, সমস্ত কিছু, সমস্ত 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 কিছুই আমাদের মহামান্য রাষ্ট্রের অজানা, অচেনা। হ্যাঁ, ভাবুন তো, উত্তর পূর্ব প্রদেশগুলোতে যে মানুষগুলো মাদক আর চোরাচালানকারীদের সঙ্গে থাকতে 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 ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছেন, তাদের কথা ভাবেন সমতলের মানুষ, তাদের কথা ভাবেন। হ্যাঁ, আপনার এই রাষ্ট্রই তো সবচেয়ে বড় মিথ্যে অর্কবাবু। সে শুধু গিলে খেতে জানে। আমিও তো রাষ্ট্রচেতন নই ম্যাডাম, আমি একজন সাধারণ নাগরিক। আমি আপনার মতন কমরেড নই। আমি বুঝি। কি বোঝেন আপনারা? কি বোঝেন? কি বোঝেন আপনারা? কিছু বোঝেন না, কিছু বোঝেন না আপনারা, কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বোঝেন না আপনারা। বুঝলে 9টা 5টার মরা কাটার চাকরি না করে আমাদের সঙ্গে যুক্ত হতেন। রামমোহন সরণিতে এই যে দম্পতিকে রোড অ্যাক্সিডেন্ট বলে চালান করে দিল আপনার রাষ্ট্র, আপনি আর আপনার বস শিলমোহর লাগিয়ে দিলেন রিপোর্টে। সেটা তো দুর্ঘটনা ছিল না, ছিল একটা রাজনৈতিক খুন, একটা সন্ত্রাস। অবশ্য আপনাদের বিভাগে তদন্তভার দেওয়া হবে এ কথা আগে আমি জানতাম না। আর জানলে কি করতেন? তা জানি না, হয়তো আপনাকে আরো আগেই তাহলে তুলে আনতাম। বুঝলাম। আমাকে এভাবে আনবার আসল কারণ তাহলে প্রতিহিংসা, তাই তো? না, প্রতিহিংসা নয়। দেখুন, রামমোহন সরণির যে ঘটনা নিয়ে আপনি এত বিচলিত, তা নিয়ে আমাদের মতন ফরেন্সিক বিশেষজ্ঞরা কতটুকুই বা কী করতে পারেন তা আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের কাছে যে মৃতদেহগুলো আসে তাদের জৈবিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণে যে যে লক্ষণ ফুটে ওঠে তাদের সামনে রেখেই আমরা মৃত্যুর কারণ শনাক্তকরণ করি। আর এর সঙ্গে সমাজতত্ত্ব বা বিপ্লব জুড়ে দিলে তো মুশকিল। তাই প্রমিতি অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে, ব্যবচ্ছেদ করছে যেন আমার হৃৎপিণ্ডটুকু। হঠাৎ সে তড়িঘড়িতে তার পকেট থেকে 9mm পিস্তল বার করে তাক করলো আমার দিকে। এখনই এই বন্দুক থেকে একটা গুলি যদি আপনাকে ফোঁড় করে দেয় আর আপনার বডিটা আমরা রাতের অন্ধকারে মালবাজারের রেল লাইনে ফেলে দিয়ে আসি, তখন আপনার ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রমাণ করতে পারবেন তো?
আচ্ছা, তাই বুঝি। আর নিরীহ উকিল বাড়ির ম্যানেজারকে তীর মেরে হত্যা করে তার দায় সাবঅল্টার্ন কারোর ঘাড়ে ফেলে দিয়ে ফাঁসিয়ে দেওয়াটাই বুঝি আপনাদের বিপ্লবের অংশ। প্রমিতি শান্ত হয়ে পিস্তল পকেটে পড়ে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার। আঙুলের ইশারা করে কয়েকজন সচকিত জঙ্গল সৈনিককে আবার বনের আড়ালে পাঠিয়ে দেয় প্রমিতি। দেখুন, ওটা কোল্যাটারাল ড্যামেজ, কিছু করার নেই। আর উকিল বাড়ির ম্যানেজার ভদ্রলোকটি মোটেই ধোয়া তুলসী পাতা নিরীহ মানুষ নন। উনি আমাদের ইনফর্মার ছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন আমাদের সাথে। আর আমাদের সংগঠনে বিশ্বাসঘাতকতার শাস্তি একটাই, মৃত্যু। তবে একটা কথা মানতেই হবে কমরেড, কি? আপনি ভালো অভিনেত্রী, কুসুম কুমারী দাসীর মতোই। আসলে নজরুল তীর্থে যেদিন আমাদের দেখা হয়েছিল, মনে হয়েছিল, কি মনে হয়েছিল? একটি কবিতার লাইন ভীষণ মনে পড়ছে। মৃত্যুর জ্যোৎস্নায় খুঁজে মানবাত্মা পেয়েছিলেন নিজের শরীর। বাহ, বেশ ভালো বললেন। কার লেখা? অনন্য রায়, পড়েছেন? না, আসলে কি জানেন তো, পুরুষতন্ত্রের নিয়মটাই অনেকটা আপনারা যেভাবে ভাবেন সেই মতো। আপনি হয়তো ভেবেছিলেন পাত্রপাত্রী বিজ্ঞাপন দিয়ে পালকিতে চড়ে বসব। তবে কি জানেন, আপনার আর আপনার বুড়ো দোসরটার মধ্যে অনেক ডিফারেন্স। আপনি তো কল্পনায় চলেন মশাই, কবি মানুষ। দেশ এগোচ্ছে অর্কপ্রভু বাবু। দেশের মেয়েরা আর শুধু সেকশন 498-এ আটকে নেই। আর সব মেয়েকেই বুঝি সানি লিওন আর কুসুম কুমারী হতে হবে, এরকম তো কোথাও লেখা নেই না। মনে রাখবেন, কেউ কেউ প্রমিতি সেনও হয় বই কি। হাঁটতে হাঁটতেই আমরা ঝলং বিন্দুর কাছাকাছি পৌঁছালাম। এদিকটায় দূর থেকে অনেকগুলো সেনাবাহিনীর ছাউনি দেখতে পাচ্ছিলাম। পাহাড়ি পাথরে আমার হাঁটুটা ছড়ে গেছে, শ্যাওলাতে ঘষে যাচ্ছে পায়ের চেটু। কিন্তু আমি দিব্যি হাঁটছি, যেন এদেরই একজন। আমরা সেনা ছাউনির আড়ালে আড়ালে চলছি। সামনে ভুটান, মাঝে মাঝে থেমে যাচ্ছি, আবার হাঁটছি। দ্বীপ্রাহরিক ভোজ হলো বনমুরগি দিয়ে। সন্ধ্যের পর লক্ষ্য করলাম নজরদারিতে হাত বদল হলো। প্রমিতি উধাও হয়ে গেল জঙ্গলের মধ্যে। আমার সঙ্গী হলো 4.5 ফিটের নেপালি একটা ছেলে, বয়স মেরে কেটে ওই 17-18। এমনই চলতে চলতে হঠাৎ থেমে যাবার নির্দেশ এলো। আশেপাশে ঘন রহস্য ঝাল। একটা শব্দ হলো পাতার মধ্যে, তারপরই একটা হুড়োহুড়ি। একটা ভারী কিছু জিনিস পায়ের কাছে পড়তেই আমি পাহাড়ি ঘাসের ওপরে উপুর হয়ে পড়ে গেলাম। কিছু একটা ঘটে যাচ্ছে বেশ বুঝতে পারছি। উদগ্র হয়ে শুনতে লাগলাম অদৃশ্য শ্রুতি নাটক। দল ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। গুলির শব্দও পেলাম। একটা ধাতব শব্দ কানের খুব পাশ দিয়ে বেরিয়ে গেল। এর মধ্যে একটা চেনা কোমল স্পর্শ অনুভব করলাম ডান হাতে। প্রমিতি আমার হাতের মুঠোয় একটা কাগজ গুঁজে দিয়ে সে আবার হঠাৎই হারিয়ে গেল অন্ধকারে। লহমার পর লহমা কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। মাঝে মধ্যে গুলির শব্দ ভেসে আসছে কানে, মৃদু ফিসফিস। অথচ আমি একই জায়গায় স্থির রয়েছি। হঠাৎই শুনলাম অন্ধকারী পরিচিত গলার স্বর। বনরি আমনি রকত মরক নিহি ছাড়ি কে দেহেন। তঞ্চ আমাদের পহচান লেখা হে, তঞ্চ পুলিশ হকিক নাহি মায়ে तहरा कर सखा धरी के लेख। मैं डॉक्टर मेहनत का असेग बिजुक लेके बंदूक चलालथ बेथ दुओ हाथे। বেশ কিছুক্ষণ আবার নীরবতা। তারপরে দপ করে কয়েকটা জোরালো সার্চ লাইট জ্বলে উঠল আমার চারপাশে। তারই মধ্যে সেই পরিচিত স্বরটি বলে উঠল, ভয় নেই অর্ক, উঠে আয়, আমি এসে গেছি। পরম বিস্ময় দেখলাম আশুদাকে নিয়ে সার্ভানান ঝায় কোবরা বাহিনী আমাদেরকে ঘিরে ফেলেছে। আমার অপহরণকারীরা আশেপাশে কেউ নেই। আর প্রমিতি, সেও এখন কোথায় কে জানে। আশুদার পরনে খাকি পোশাক, হাতে ড্র্যাগন অফ স্নাইপার রাইফেল। এক হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি প্রমিতির অবিন্যস্ত চঞ্চল হাসির ঘেরাটোপ ছেড়ে নিশ্চিন্ত আশ্রয়ের দিকে হেঁটে চললাম। হাঁটতে হাঁটতে আমার হাতে অন্ধকারে গুঁজে দেওয়া প্রমিতির চিরকুটটার কথা মনে পড়ে গেল। কি লিখেছে কে জানে, পরে শান্তিতে বসে পড়ে দেখব।
আমরা ক্রমশ জঙ্গল ছেড়ে আলোর দিকে চলেছি, জনপদের দিকে, সভ্যতার দিকে। ঝলংবিন্দু সেনা চৌকির কাছে একটা ছোট ছাউনি দেওয়া চায়ের দোকানে গিয়ে বসলাম আমরা বলতে আমি, আশুদা আর সার্ভানান্দ ঝা। এই সদ্য সকালে চা টেবিলে আমাদের জন্য খানিকটা তফাতেই যে মানুষটি অপেক্ষা করছিলেন তাকে আমি চিনি। উত্তরবঙ্গ আসবার পথে ট্রেনে তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছিল। কুসুম কুমারী দাসের দিনলিপি আলোচনারত বীরপাড়া কলেজের বাংলা অধ্যাপক অরুণেশ ঘটক আমাদের আসতে দেখেই তিনি উঠে দাঁড়ালেন। সার্ভানান্দ ঝায়ের সঙ্গে ওনার বোধহয় আগেই কথা হয়েছে, তাই আপাতত হাত নেড়ে সার্ভানান্দ নিজের ফোর্সের কাছে ফিরে গেল। অরুণেশ ঘটক আমাকে দেখে আমার হারিয়ে যাওয়া ব্যাগটি এগিয়ে দিলেন। এই যে আপনার মোবাইল আর ব্যাগ দেখে নিন সব ঠিক আছে কিনা। আমি পরম আনন্দে অসম্ভবকে হাতে পেলাম যেন। জানতাম ঠিকই থাকবে, তবু মিলিয়ে নিলাম, অবিকল রয়েছে। ওই ট্রেনের কামরায় ওরা যখন হঠাৎ আপনাকে অপহরণ করে নিয়ে গেল তখন আমি ওগুলো আমার কাছে রেখে দিই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। জানি অর্ক, তোর এর সঙ্গে ইতিমধ্যে আলাপ হয়ে গেছে। আমি শুধু একটু পরিচয় পর্বটুকু বিস্তৃত করে দিই। ইনি মিহির চট্টোপাধ্যায়। আমি অবাক হয়ে যাই। রত্নসেন কানুনগো আর কুসুম কুমারী দাসের বিবাহ সার্টিফিকেটটা নকল প্রমাণ করে মামলা করতে যাওয়া সেই ব্যক্তিটিই তাহলে ইনি। মিহিরবাবু মিটিমিটি হাসছেন। আমি আপনাদের সেই পলাতক দুর্যোধন ওরফে পুলকেশ রায়। তবে কি আপনি কুসুম কুমারীর আদেশ মতন নিয়মিত কিংসুকের সঙ্গে দেখা করে আসতেন? হ্যাঁ, সেটুকু কুসুমের নির্দেশেই ঘটত। বস, আমি এদের বলে রেখেছি জলযোগ করে নেওয়া যাক। অনেকটা পথ যেতে হবে, 3.5 ঘন্টা অন্তত। দুজন ভুটিয়া মাঝবয়সী মহিলা মিষ্টি অভিবাদনে আমাদের স্টিমড মোমো আর থুকপা দিয়ে গেল। আশুদা খেতে খেতে বলছিল, মিহির চট্টোপাধ্যায় যে পুলকেশ রায় সেটা আমার সন্দেহ ছিল। সন্দেহ মিটল সরাসরি দেখা হয়ে যাবার পর। অর্ক, তোকে বলেছিলাম না তোকে নজরে রেখেছে কেউ, সাবধানে থাকবি। আসলে 2 জোড়া চোখ তোকে নজরে রেখেছিল। 1 জোড়া চোখ প্রমিতি সেনের র্যাডিক্যালিস্ট বিপ্লবী দলের, তাদের উদ্দেশ্য ছিল তোকে ওদের পথ থেকে সরিয়ে ফেলা। আর 2য় জোড়া চোখ মিহির বাবুর। ঠিক যেমন ব্রহ্মাণ্ডের ব্যালেন্স, খানিকটা লয় খানিকটা স্থিতি। কিন্তু শুধু আমিই কেন? কারণ তুই টার্গেট হয়ে গিয়েছিলি। তুই আবেগ তাড়িত হয়ে এমন কিছু করে ফেলবি যা আমাদের মতো বদমেজাজি লোক কখনো করবে না, এমনটাই ওরা ভেবেছিল। ওসব এখন থাক, এখন উঠতে হবে। আমরা কোথায় যাচ্ছি এখন? কার্সিয়ং। তোকে সেখানে আরও একজনের সঙ্গে আলাপ করিয়ে দেব। ঝলংবিন্দু থেকে আর্মি জিপে আমরা চা বাগান আর জঙ্গলে ঘেরা রাস্তা ধরে চললাম পাহাড়ের দিকে। আশুদা সামনের সিটে বসেছিল, পেছনে আমি আর মিহিরবাবু। আশুদা বলল, মিহিরবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর বুঝেছিলাম তোর এই উত্তরবঙ্গ সফর বিপজ্জনক, কিন্তু আটকাতে চাইনি। তোর বাড়ির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছি, তোর বাবা মার সঙ্গে কথা হলো, ওরা ভালো আছেন, ফেরার পথে যাবি। এই আশুদা, অত ভালো কুড়মালি ভাষা শিখলে কি করে তুমি? পুরুলিয়া গিয়েছিলাম মাঝে, এক কবি বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, ওই একটু একটু শিখিয়ে দিল। আমিও ডায়ালগ মনে রাখার মতো শিখে নিলাম। নাটকের কুশীলবদের নিয়ে আমরা কাজ করছি, তাহলে ডায়ালগ শিখতে হবে না? সামান্য উকিল বাড়ি নিয়ে কেমন লঙ্কা কাণ্ড না? হ্যাঁ, সামান্য উকিল বাড়ি? সামান্য উকিল বাড়ির কথা আপনারা বলছেন? তার অসামান্যতার কথা আপনারা জানেন না। এই কুসুম কুমারী নাট্য সাম্রাজ্ঞী হবার পর কয়েকদিনের মধ্যেই বিপুল ধনবতী হয়ে ওঠেন। আর তখনই তার স্বামী ঋতবানের সঙ্গে এই বহড়াশোলে কয়েক একর জমি কিনে রাখেন। ঋতবানের ইচ্ছে ছিল সেখানে কারখানার একটি শাখা খুলবেন, তো সেটা অবশ্য শেষ অবধি হয়ে উঠতে পারেনি, কিন্তু সেই সম্পত্তি রয়ে গেছে। বর্তমান বাজারে তার মূল্য কয়েকশো কোটি টাকা। উকিল বাড়ি
নেহাতি উপলক্ষ সেখানে। পুরুলিয়া থেকে ফেরার পথে বহুড়া শোল গিয়ে সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি ও জেনেছি এ কথা সত্য। সম্ভবত এই সম্পত্তির কথা প্রমিতি আর কিংসুক জেনে গিয়েছিল, আর জেনে ফেলেছিল উকিল বাড়ির ম্যানেজার। তার চরম মাসুল তাকে দিতে হলো। আর কিংসুককে? সেটা অন্য ব্যাপার, সে কথাও বলবো, তবে এখন নয়। কার্সিয়াং পৌঁছাতে পৌঁছাতে বেলা গড়িয়ে গেল। কার্সিয়ংয়ের সেন্ট জনস ক্যাথেড্রিয়াল বোর্ডিং স্কুলের সামনে এসে আমাদের গাড়ি দাঁড়ালো। মিহিরবাবুই আমাদের ওখানকার আর্চ বিশপের ঘরে নিয়ে গেলেন। ভদ্রলোক ক্যানাডিয়ান। মন্ত্র দীক্ষিত হবার পর ওনার নাম হয়েছে জোসেফ, কিন্তু চমৎকার স্পষ্ট বাংলা উচ্চারণ। আমাদের বসতে বললেন। মিহিরবাবু সম্ভবত এখানে নিয়মিত আসেন, তার কথোপকথনে সেটা প্রকাশ পাচ্ছিল। তবে আমরা হঠাৎ এখানে কেন এলাম বুঝতে পারছিলাম না। খানিক অপেক্ষার পর জোসেফ আমাদের সুপ্রশস্ত মার্বেল সিঁড়ি দিয়ে উপরে নিয়ে চলল। সেখানে করিডোর পার্শ্বস্থ সারিবদ্ধ ঘর, সেখানে প্রতি ঘরে একজন করে বোর্ডার থাকেন। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তেমনই এক বোর্ডারের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। ঘরের ভেতর থেকে মাঝবয়সী একজন কেয়ারটেকার দরজা খুলে দিতেই দেখতে পেলাম দুধ সাদা ছত্রি লাগানো বিছানায় আপন মনে খেলা করছে বছর 13-14 একটি বালক। মিহির চট্টোপাধ্যায় নিজেই পরিচয় করিয়ে দিলেন। ওর নাম অগ্নিভ দত্ত। ডাউন সিনড্রোম ধরা পড়বার পর থেকে ও এখানেই থাকে। আজকাল আর মৃগীটিগি হয় না, ওই একটু একটু এবিসিডিও শিখেছে। দৈহিক বয়স 13.5 হলেও ওর মনের বয়স 6-7 বছরের মতো। এখানে ও খুব ভালো আছে। মিহিরবাবুর কথার পিঠে আর্চ বিশপ বললেন, আজকাল ও অরিগামি শিখছে। আপনাদের জন্য কয়েকটা পাখি বানিয়েছে। তবে আপনারা তো চিকিৎসক, নতুন করে বলবার কিছু নেই। তাও বলি, খুব নিচু স্বরে কথা বলবেন আর ধীরে ধীরে ওর কাছে যাবেন, নয়তো ও বিচলিত হয়ে পড়বে আর অ্যাগ্রেসিভ হয়ে যাবে। আমি দেখলাম বিল্ডিং ব্লকের পাশেই স্তূপ করে রাখা মার্বেল পেপারে বানানো পাখি, বক, নৌকা। অগ্নিভ গত 10 বছর এখানেই আছে। আমি নিয়মিত এখানে আসি। কুসুম কুমারীও আসতেন, মাঝে মাঝে খুব ফিট হতো ওর। তখন কুসুম কুমারী ডিপ্রেসড থাকতেন স্বাভাবিক কারণেই। কুসুম কুমারী এখানে আসতেন? হ্যাঁ, এই অগ্নিভ কুসুম কুমারীর কনিষ্ঠ পুত্র। পিতা রত্ন সেন কানুনগো। ফেরার পথে বাড়ি গেলাম বহুদিন পর। বাবা মা ভাইয়ের সঙ্গে এই সাক্ষাৎকারের প্রয়োজন ছিল। আশুদাও সঙ্গে ছিল। মিহিরবাবু বীরপাড়া নেমে গেছেন, কিন্তু আমাদের রাতে সেখানে থাকা হলো না। কলকাতা দ্রুত ফিরতে হবে। রিক খানিকটা স্থিতিশীল হলেও এখনও বিপদমুক্ত হয়নি। এই বাস্তবতার মধ্যে মাত্র একবার এই বিষয়ে আশুদার সঙ্গে কথা বলবার সুযোগ পেলাম। তখন আশুদা জানালো, রিকের কাছে ওর মা এখন ফিরে এসেছে। এখন রিক কলকাতারই একটা বেসরকারি হাসপাতালে ভর্তি। মনটা অজানা কারণেই ভালো হয়ে গেল আমার। আশুদার অকাল বৈরাগ্য যেন আমার কোনোদিনও ভালো লাগেনি। এক পরিপূর্ণতার নামই তো জীবন। মাঝরাতে ট্রেন ধরে আমরা চলে এলাম। অগ্নিভোগে নিয়ে অনেক প্রশ্ন মাথায় ঘুরছিল, কিন্তু আশুদা বলল, সেসব ধোঁয়াশা কাটবে কলকাতার পবিত্রদার বাড়ির বৈঠকে। ট্রেনে প্রমিতির দেওয়া চিরকুটটা বের করলাম শেষমেশ। কুড়মালি ভাষাতেই লেখা, সবে ডহর সিরাইকে মিশে গেল তহরাক দুও আঁখি। আশুদাকে এর অর্থ জিজ্ঞেস করল। আশুদা সকৌতুকে বিষাদে শুধু বলল, সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে। অলস সকালে পবিত্রদার টালা পার্কের বাড়ির ড্রয়িং রুমে বসে আছি আমরা 4 জন। আমি, আশুদা, পবিত্রদা আর অর্চনা।
একটা সাদা পাতা বিছিয়ে টেবিলের সামনে কলম নিয়ে বসেছে আশুদা। মুখে সে চিরপরিচিত বুদ্ধির ঝিলিক। পবিত্রদা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, নে আসো, শুরু কর। উপনিষদে বলে পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে, পূর্ণকে পাওয়ার জন্য পূর্ণতা। তাই সেই পূর্ণকে পেতে হলে আগে শূন্যের খোঁজ করা যাক। অর্ক আমাকে কুসুম কুমারী ওরফে স্মৃতিকণা দত্তের যে বায়োগ্রাফ দিয়েছিল তার মধ্যে কয়েকটা শূন্যতা ছিল, অর্থাৎ গ্যাপ। অবশেষে সেই গ্যাপ পূরণ করার সময় এসেছে। প্রথম গ্যাপ 1971, কলকাতায় রমন মহেশ্বরীর বাড়ি ঋতবান ঘোষের সঙ্গে কুসুম কুমারী দেবীর আলাপ। তারপর 1973 বিবাহ। কুসুম কুমারীর জীবন ও মৃত্যু কাহিনী সঠিক বুঝতে গেলে প্রয়োজনে এই মানুষটির জীবনে ঘটে চলা অধ্যায়গুলিকে সঠিকভাবে জানা দরকার। পোখাড়িতে যখন আমরা অনুসন্ধানে যাই তখন জানতে পারি বিভূতির আসল নাম নন্দন, অথচ সে আমাদের নাম গোপন করে কলকাতায় এসে এক আশ্চর্য চিঠি দিয়ে গেল। কেন? কুসুম কুমারী তার সঙ্গে শেষ বয়সে কোনো যোগাযোগ রাখলেন না, অথচ দত্তক নিয়েছেন তাঁকে। এইটুকু কিভাবে সম্ভব হলো? ভাবতে ভাবতেই নন্দন সস্ত্রীক অ্যারেস্ট হয়ে গেল। সর্বানন্দকে বললাম নন্দনের আসল জন্ম তারিখ অনুসন্ধান করতে। যা জানালো সেটা 1972, অর্থাৎ অর্কর বায়োগ্রাফ অনুযায়ী প্রথম শূন্যস্থানের সময়। সন্দেহ ঘনীভূত হলো আমার। নন্দনকে জেল থেকে ছেড়ে দেওয়ার আগে জেরা করে নিশ্চিত হতে পারলাম। কি জানলে? নন্দন বা বিভূতি যেই হোক, সে কুসুম কুমারীর দত্তক পুত্র নয়। অর্ক উল্লেখ করেছে কুসুম কুমারী 1973 যখন বিবাহ করেছেন তখন জনশ্রুতি ছিল তিনি অন্তঃসত্ত্বা। এই তথ্য ভুল, কারণ কুমারী অবস্থাতেই 1972 সালে, অর্থাৎ 1 বছর আগেই তাঁর প্রথম সন্তানের জন্ম হয়েছিল, যার নাম স্মৃতিকণা রাখলেন নন্দন। লোকলজ্জা এড়াতে তাকে অজ্ঞাতে রেখে পরে দত্তক নিলেন। নন্দন কি একথা জানতো? জানত। এক ধরনের অভিমানও কাজ করত তার মনের মধ্যে, এমনটাই আমার ধারণা। তাহলে কুসুম কুমারী তার সঙ্গে পরে যোগাযোগ রাখলেন না কেন? মেয়েদের মন লখনৌয়ের বড় ইমামবাড়ার ঝাঁঝরি কাজের মতোই সূক্ষ্ম। সেখানে মমত্ববোধের সঙ্গে কাজ করে অদ্ভুত বিপরীত মনস্কতাও। কুসুম কুমারী নন্দনকে নিয়মিত ফোন করতেন, তার রোগের চিকিৎসার জন্য অর্থও পাঠাতেন। কিন্তু হঠাৎ একদিন রঙ্গমঞ্চে আবির্ভূত হল রসনারা বানু বেগম। নন্দন তার প্রেমে পড়ে গেল, কিন্তু নিজের ছেলেকে মুসলমান ঘরে জামাই বানাতে কুসুম কুমারীর আপত্তি ছিল। অবাক লাগে যে নিজের জীবনে এতটা প্রগতিশীল সে হঠাৎ নন্দনের ক্ষেত্রে অতটা রক্ষণশীল হয়ে উঠল কেন? তা কারণ যাই হোক, রসনারাকে বিবাহ করার পর কুসুম কুমারী মনে মনে বিভূতিকে ত্যায্য করলেন। এদিকে রসনারা অন্তঃসত্ত্বা, বিভূতি বা নন্দন তখনও চাকরি করে না। হঠাৎ এসে গেল তার হাতে সে অদ্ভুত চিঠি, আর তার পরে পরই কুসুম কুমারীর রহস্য মৃত্যু। অবশ্য তার আগেই রসনারা নাটকের চরিত্র হিসেবে শ্রম না হয়ে চলে এসেছে। কুসুম কুমারী তাকে চিনতে পারলেন, যদিও শ্রমণা ছদ্মবেশ ধারণে রসনারা তার মুখের জন্মচিহ্ন পোর্টওয়াইন প্যাচ ঢাকতে কসুর করেনি এতটুকু। রসনারার শ্রমণা হয়ে আসা নাটকে নতুন মোচড় যোগ করল। কুসুম কুমারীর মাতৃর হৃদয় এতদিন পরে পুত্রবধূকে মেনে নিল। কিন্তু দুর্ভাগ্য, নন্দন আর রসনারার দাম্পত্য প্রেম নাটকের ব্যাকস্টেজে পরকীয়া ট্যাগ লাভ করায় তাদের কলকাতা ছাড়তে হলো। তবে সে কথায় পরে আসছি। চিঠি পেয়ে নন্দন প্রথমে বিস্মিত হয়। ফোনে কথা হচ্ছে কুসুম কুমারীর সঙ্গে, তারপরেই দুর্ঘটনা। ফলত চিঠিটির সংশোধনের প্রয়োজন হচ্ছে। মেয়েলি হাতের লেখা মেয়েদের হাতে সংশোধিত হলেই ভালো, তাই সংশোধন করতে বসে রসনারা, কিন্তু ভুল করে ফেলে। মূল জায়গায় মোক্ষম ভুল। প্রমাণ হয়ে গেল চিঠিটি কুসুম কুমারীর লেখা নয়। কুসুম কুমারী বাংলায় তারিখ লিখতেন?
ঠিক তাই। সেটাই আন্দাজ করে রোশনারা আমাদের বোরখা পরে পোখারি ফলো করে। অর্ক, তোর সেই মহিলাটিকে নিশ্চয় মনে আছে যে আমাদের সঙ্গে কামরা থেকে নামতে গিয়ে লাগেজ আটকে ফেলেছিল? আর বিষ? সে অন্য কেউ, পরে আসছি। তবে রোশনারা রিসেপশনে বুঝতে পারে সে ধরা পড়ে যেতে পারে, তাই সে তৎক্ষণাৎ ছদ্মবেশ বদল করে পালিয়ে যায়। এই মুহূর্তে কুসুম কুমারীর বংশের একমাত্র কুলতিলক রোশনারার গর্ভে। এই সংবাদ কুসুম কুমারী জানতে পেরেছিল হয়তো। তারপর দ্বিতীয় শূন্যস্থান 1974 থেকে 1975। কুসুম কুমারীর নাট্য জগতের প্রথম অন্তর্ধান, কারণ স্বাভাবিকভাবেই বিবাহ পরবর্তী কিংসুকের জন্ম। কিংসুক বৈধ সন্তান। নন্দনের কথা হয়তো স্মৃতিকণা ঋতবানকেও জানতে দেননি। কথায় আছে, নারী মনের রহস্য জানা অতল মহাসমুদ্রের অভিচারীর পক্ষেও অসম্ভব। আমার ধারণা কুসুম কুমারীর মনে ঋতবানকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা কাজ করত। কিংসুক বড় হয়ে উঠল, মেধাবী, সৃষ্টিশীল, কিন্তু বয়ঃসন্ধিকালে তাকে বোর্ডিং পাঠানো হলো। ঋতবানের থেকেও তার বেশি প্রিয় ছিল তার মা স্মৃতিকণা। মাতৃবিচ্ছেদ তাকে ব্যভিচারী করে তুলল, তাই জয়পুরে গিয়েও তাকে সর্বনাশে পড়তে হলো। কুসুম কুমারী কিন্তু সময় তার খবরাখবর নিতেন। তবে একটা প্রশ্ন থাকে। বল অর্ক। মিহিরবাবুর সঙ্গে স্মৃতিকণার আলাপ কিভাবে হলো? সে কথাতেও আসতাম, তাহলে বলি। কুসুম কুমারীর জীবনের নানা পর্যায়ে বহু পুরুষ এসেছেন, সে কথার ইঙ্গিত তোর দেওয়া বায়োগ্রাফিও পেয়েছি। কিন্তু মিহির চট্টোপাধ্যায় তেমন একজন পুরুষ হবার পরেও তাদের থেকে ব্যতিক্রমী ছিলেন। বাল্যবন্ধু ছাড়াও তিনি ছিলেন কুসুমের অভিভাবক। আসলে আমার মনে হয় মেয়েরা বাবাকে যতটা ভরসা করতে পারে ততটা বোধহয় আর কাউকেই পারে না। পিতৃবিয়োগের পর মিহিরবাবু কুসুম কুমারীর জীবনের সেই অপূর্ণ স্থানটি পূরণ করেন। তবে কি কুসুম কুমারীর হয়েই মিহিরবাবু নিয়মিত জয়পুরে কিংসুকের সঙ্গে দেখা করে আসতেন? একদম ঠিক। এই মিহিরবাবুকে আমরা আরো অনেক ভূমিকাতেই পাব। পবিত্র জানে, তার নাটকেই তো সে দুর্যোধন। আন্দাজ করেছিলাম। এইবার তৃতীয় শূন্য পূরণ। কিংসুকের জন্ম তারিখ নিশ্চিত হয়েছিল মোহনলাল চৌহানের রেজিস্টার দেখে। তৃতীয় ক্ষেত্রটি অতটা সহজে হয়নি। 1982 সালে গণনাট্য দলে যোগ দিলেন কুসুম কুমারী। তাঁর যশবৃদ্ধি হচ্ছে উত্তরোত্তর। ঠিক এমনই সময় 1988 থেকে 1991 সালে কুসুম কুমারীর আবার অন্তর্ধান। দুই বিপরীত সত্তার অধিকারিণী ছিলেন তিনি। মনোবিদ গিরীন্দ্রশেখর বসু যাকে বলতেন থিওরি অফ অপোজিট উইশ। কুসুম কুমারী তাঁর নাট্য জীবনকে ততটাই ভালোবাসতেন যতটা তাকে ঘৃণা করতেন। তাই ব্যক্তি জীবনের ঘটনাগুলি তিনি জনসমক্ষে আসতে দিতেন না। 1988 সালে কুসুম কুমারী খ্যাতির তুঙ্গে, তেমনই সময় তিনি আবার গর্ভবতী হয়ে পড়লেন। এই কথা নিশ্চিত হলো কিভাবে? বলছি। তার আগে দুটো ছবি পাশাপাশি রাখছি টেবিলে। এখানে আমরা চারজনই চিকিৎসক। নিরীক্ষণ করে বলতে হবে, একটি মাত্র ক্লু দেব, গীত গোবিন্দম আর মোহনলাল। আমাদের ভেবাচাকা খাইয়ে টেবিলে আসোদা প্রমিতির দেওয়া সেই ফ্যামিলি ছবি আর প্রমিতিরই পুলিশ রেকর্ড থেকে পাওয়া একটা ছবি পাশাপাশি রাখল। পক্ষপাতদুষ্ট আমার চোখ প্রমিতির হাসিতে আটকে গেল। মেয়েটির একটা দাঁত মিসিং। দাঁত মিসিং? অ্যানোডন্সিয়া? এক্স্যাক্টলি। জন্মগত কোনো জাতক জাতিকার একটি বা একাধিক দাঁত অনুপস্থিত থাকলে ডাক্তারি ভাষায় আমরা এমনটাই বলি। কিন্তু তারপর ঋতবানের দাঁত লক্ষ্য করো। আমরা পরম বিস্ময়ে দেখলাম ঋতবানেরও একই রকমভাবে একটি দাঁত অনুপস্থিত। ইয়েস, পড়েছিলাম। এনোডন্সিয়া বংশগত। তার মানে ঠিক। ঋতবান ঘোষ প্রমিতি সেনের দূর সম্পর্কের জেঠু না হয়ে
নিজের পিতা হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একদম যে হতে পারে না তাও তো নয়। ডাক্তারিতে অসম্ভব বলে কিছু হয় না। সংশয় কাটাতে পুরুলিয়ার ফিরতি পথে গেলাম বহড়াশোল। সেখানকার পুলিশ রেকর্ড বের করলাম। 1992 সালে মার্চ মাসে কলকাতায় ফেরেন কুসুম কুমারী দম্পতি। ফিরে 1 সপ্তাহের ছুটি কাটাতে তাঁরা যান বহড়াশোলের কাছে কোনো স্পটে। সেখান থেকে তাঁদের সদ্যজাত কন্যা সন্তানটি চুরি হয়ে যায়। পুলিশ ফাইলে কুসুম কুমারী আর ঋতবানের করা মিসিং ডায়েরির উল্লেখ আজও রয়েছে। কন্যা সন্তানটির নাম কুসুম কুমারী প্রমিতি রেখেছিলেন। সেই নামে ডায়েরিটি করা হয়েছিল। প্রমিতিকে কিডন্যাপ করেছিল ওখানকার উগ্রপন্থী দলের একজন। সম্ভবত তাকে বেচে দিতে চেয়েছিল ভারতের অন্য কোথাও, কিন্তু কাহিনীকার অন্যরকম ভাবলেন। প্রমিতি বহড়াশোলের কাছেই কোনো গ্রামে বড় হয়ে উঠল। হয়তো তার স্মিত হাসি কোনো সহৃদয় দম্পতির মমত্ব আদায় করে নিয়েছিল। সেই সহৃদয় দম্পতির পদবী ছিল সেন। পরিণত বয়সে প্রমিতি তার নামের শেষে সেই পদবী রেখে দিয়েছিল। পুলিশ তদন্তে তাকে পাওয়া গেল না। এদিকে নানা উপায়ে কুসুম কুমারী প্রমিতির জন্মের কথা জনসমক্ষে আসতে দিলেন না, কিন্তু তিনি হাত গুটিয়েও বসেছিলেন না। আমার ধারণা বহড়াশোলের অঞ্চলে অনেক বড় জমি কিনে নেবার পেছনে আসল কারণ ওটাই ছিল। জমি কিনবার অজুহাতে কুসুম কুমারী স্থানীয় মানুষদের সঙ্গে গিয়ে কথা বলতেন, খুঁজে বেড়াতেন তার হারিয়ে যাওয়া মেয়েটাকে। আশ্চর্য এই মাতৃত্ব! বোধহয় তিনি অনাথিনী পাঞ্চালীর আর্ত কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল প্রমিতি জীবিত রয়েছে। এরই দোলাচলে কিংসুককে বোর্ডিংয়ে দিতে হলো। প্রমিতির অবর্তমানে ঋতবানের গভীর অবসাদ গভীরতর হল এবং তার পরিণতি ঘটল তাঁর আত্মহরণের মধ্যে। 2001 সালে? ঠিক। 2001 থেকে 2004 সালের মধ্যে যে সময়টুকু, সেটুকু কুসুম কুমারীর জীবনের দায় সারাভাবে জড়িয়েছিলেন রত্ন সেন কানুনগো। দায় সারাভাবে বলছি কারণ কুসুম কুমারী তখন অনেকটাই সংসার জীবন থেকে বিচ্ছিন্ন। এরই মধ্যে হঠাৎ উকিল বাড়িতে অদ্ভুত হুমকি চিঠি আসতে শুরু করেন। কুসুম কুমারী সেই চিঠি হাতে নিয়েই কেঁপে উঠলেন না, কিন্তু তাঁর মাতৃর হৃদয় কোনো অদ্ভুত উপায়ে কিছু যেন বুঝতে পারল। একদিন বোরখা আবৃত এক মহিলাকে তাঁর দপ্তরে আসতে দেখলেন তিনি। সে তার পরিচয় প্রমিতি হিসেবে দিল তাকে। প্রমাণস্বরূপ পুলিশ ফাইলের সে ডায়েরির পাতা আর তার পালক পিতামাতার জবানবন্দি। প্রমিতি যে নন্দনীলয়ে বেড়ে উঠেছিল সেখানে তখন চরমপন্থী বিদ্রোহ শানিত করছে। প্রমিতি তাদের অন্যতম সদস্য। কুসুম কুমারী বিশ্বাস করলেন না। তখন প্রমিতি তাকে ঋতবানের চিঠি দেখালো। পুলিশ ফাইলে নিজের আসল বংশ পরিচয় জানার পর সে ঋতবানকে তার খন্নানের ভগ্নপ্রায় বাড়িতে অনুসন্ধান করে বের করে। স্টেট ব্যাংকের লকারে কিছু গয়নাঘাটি ছাড়াও সেই সব চিঠির হদিশ পাওয়া গিয়েছে। একমাত্র মিহিরবাবু জানতেন সে কথা। ঋতবানের মৃত্যুর পর প্রমিতি তার ন্যায্য অধিকার দাবি করতেই কুসুম কুমারীর সঙ্গে দেখা করতে এসেছিল। মাতৃত্বের প্রতি আকর্ষণ তার আর তেমন অবশিষ্ট ছিল না। হুমকি চিঠিগুলো তাহলে প্রমিতিরই লেখা? ঠিক, এবং বিভূতির আশ্চর্য চিঠিটাও। প্রতি চিঠিতেই লক্ষ্য করবি টট হয়ের নিচের দিকের কলম ছেড়ে গেছে। এক অদ্ভুত বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এই বিচ্ছিন্নতা প্রমিতির নিজস্ব জীবনের শিকড়হীনতাকেও ইঙ্গিত করে। বাকিটুকু তো আমি অর্ককে আগেই দেখিয়েছি। বেশ, তাই কিংসুকের সঙ্গে দেখা করতে সে ছুটে গিয়েছিল জয়পুরেও। ঠিক, একই সঙ্গে শিকড় খোঁজবার তাড়না আর সংগঠনের কর্মকাণ্ড তাকে চালিত করছিল। কিংসুককে কুড়মালি ভাষার গান সেই শেখায়, আর মোহনলালের মুস্কুরাহাট। আর পোখারির বিষ, এক ঢিলে দুই পাখি। আমরা নন্দন দম্পতি। তাহলে কিংসুককে মারল কেন প্রমিতি? সেটা সংগঠনের নির্দেশ।
আমার ধারণা এই পৃথিবীতে মেয়েদের পুরুষ যুগ যুগ ধরে শুধু ব্যবহার করে এসেছে নানা উদ্দেশ্যে। কুসুম কুমারী তাদেরই একজন, প্রমিতি সেন আর একজন। সংগঠন তাকে ব্যবহার করতে শুরু করেছিল। লকারে তাহলে উইলটা ছিল না? স্টেট ব্যাংকের না, তবে প্রমিতির এই আচরণে কুসুম কুমারের মাতৃত্ব দ্বিধা বিভক্ত হয়ে উঠল। তার তো অনেক সন্তান, তিনি গোপনে নিজেই চুরির ঘটনা সাজালেন। জানতেন প্রমিতির সঙ্গে উকিল বাড়ির ম্যানেজারের যোগাযোগ রয়েছে। ম্যানেজার বাবুর হাত দিয়েই প্রমিতির মাসোহারার ব্যবস্থা করেছিলেন তিনি। নির্দিষ্ট দিনে সেই মাসোহারা নেবার জন্য প্রমিতি বোরখা পরে উকিল বাড়ি আসত, কিন্তু সেই মাসোহারায় তার সংগঠন সন্তুষ্ট ছিল না। বহড়াশোলের বিপুল সম্পদ শীর্ষ নেতৃত্বের অগোচরে নেই তখন। তারা অখণ্ড সম্পত্তির মালিকানা পেতে চেয়েছিল। ম্যানেজার তাদের হয়ে মধ্যস্থতা করত। ভৈরব বাগদি সাগরেদ হয়েছিল। তারপর যা হয়, তার রূপ পরিবর্তন হলো। সে ভাবল উভয় পক্ষকেই সে ব্ল্যাকমেইল করবে, সুতরাং বিশ্বাসঘাতকতা ও মৃত্যু। তাহলে চুরি করিয়ে কুসুম কুমারী কি বোঝাতে চাইছেন? লক্ষ্য করবি অর্ক, উকিল বাড়িতে একদিন ম্যানেজার বলেছিল কুসুম কুমারী নাকি দেখভালের জন্য কিছুদিন এসেছিলেন। প্রতিবারই সঙ্গী ছিল তার ড্রাইভার। আমার ধারণা সে ড্রাইভার আর কেউ নয়, মিহির চট্টোপাধ্যায়। কুসুম কুমারীর পোষা সেই গ্রেট ডেনকে তার গন্ধের সঙ্গে এভাবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। সেদিনই উকিল বাড়ির আলমারি থেকে উইলটা সরিয়ে দেন তিনি। চুরিটা একটা আইওয়াশ, সম্ভবত মিহিরবাবুই এসেছিলেন। গ্রেট ডেন তাকে চিনত, তাই আক্রমণ করেনি। বাকিটুকু খাবার টেবিলে। আমরা পবিত্রদার বাড়ির বসবার ঘরে বসলাম। অর্চনা আজ সুচারু গৃহিণীর মতন চিংড়ি, পোস্ত বড়া, পায়েস, চাটনি সহযোগে 56 ভোগ রচনা করেছে এরই মধ্যে। আমরা বসলাম। আসুদা, কাহিনী চালিয়ে যাও। কুসুম কুমারীর প্রত্যাবর্তন আমাদের সামনে 2017 সালে মধুসূদন মঞ্চে নৈর্ব্যক্তিক নাটকের মাধ্যমে। তার আগে দীর্ঘ 12-13 বছর তার জীবনে কি ঘটেছিল আমরা কেউ জানি না। জানতেন কেবল রত্ন সেন কানুনগো আর মিহির চট্টোপাধ্যায়। একজনের ভূমিকা পালনহারের, অন্যজনের পন্তের। রত্ন সেনের সঙ্গে কথা বলে জানতে পারি 2004 সালের মাঝামাঝি কুসুম কুমারী আবার গর্ভবতী হয়ে পড়েন। বেশি বয়সের গর্ভ। কুসুম কুমারীর বয়স তখন 48। কমপ্লিকেশন অবধারিত। ডাক্তার মানা করেছিলেন, কিন্তু তিনি অ্যাবর্শন করাতে রাজি হলেন না। কোনো মাই বোধহয় তার সন্তানকে অ্যাবর্ট করাতে সচেতনভাবে চান না, তাকে বাধ্য হতে হয়। তাই জন্ম হলো অগ্নিভোর, আর কুসুম কুমারী অসুস্থ হয়ে পড়লেন। অগ্নিভোর জগৎ আলাদা ছিল, সে সাধারণ নয়। সমস্ত নাটক জুড়ে তার তত্ত্বাবধানের ভার নিলেন মিহিরবাবু। তার ভূমিকাই তো মধুসূদন গিরিধারীর মতো, বাকিরা সেখানে অনুঘটক। রত্ন সেন কানুনগোর সঙ্গে প্রমিতি সেন ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। তাকে সংগঠনের পক্ষ থেকে অফার দেওয়া হলো সম্পত্তির অংশের। তার উপায় ছিল না, গলা অবধি ঋণ। কিন্তু তিনি অগ্নিভোর কথা কাউকে বললেন না। প্রমিতি কি তবে ধরা পড়ে গেল? না, সর্বানন্দ ঝায়ের কোবরা টিম ওকে শেষমেশ ধরতে পারেনি। সম্ভবত বিহারে পালিয়ে গেছে। আর কুসুম কুমারীর মৃত্যু, সেও কি? না, আমার মনে হয় না। ইনসুলিনের ওভারডোজের ব্যাপারটাই ঠিক। আমরা শুধুই কুসুম কুমারীর মৃত্যুকে অস্বাভাবিক ভাবছিলাম। ওটা একটা দুর্ঘটনা। ময়না তদন্ত তো তাই বলছে। আমরা সবাই নীরবে অর্চনার রন্ধনশৈলী উপভোগ করছিলাম। তারই মধ্যে পবিত্রদা প্রস্তাব রাখল, আচ্ছা, কুসুম কুমারীর একটা স্মরণ সভা করলে কেমন হয়? সেখানে সকলে থাকবে, এমনকি নন্দন রোশেনারাকেও সম্ভব হলে আনা হবে। প্রমিতির আসা সম্ভব নয়, কিন্তু বাকিরা সবাই থাকবে, মিহিরবাবু। কোন নাটক করবি? এই স্মরণ সভায় নাটক মাস্ট। মনে রাখবি, নাটকই তো তাঁর প্রাণ ছিল। নৈর্ব্যক্তিকই হোক না আবার।
আর গান্ধারীর রোলটা? অর্চনা হঠাৎ করে বলে উঠল, আমি করব। কেন মানাবে না আমায়? কেন মানাবে না? দিব্যি মানাবে। তথাস্তু। মধুসূদন মঞ্চের নির্দিষ্ট সময়ে আবার আমরা পৌঁছে গিয়েছিলাম। ব্যাকস্টেজে পবিত্রদা রয়েছে। মনে পড়ে গেল প্রথম দিনের কথা। সেই দৃপ্ত চলন। নির্দিষ্ট সময়ে নাটক শুরু হলো। গান্ধারীর ভূমিকায় অর্চনাকে সাবলীল লাগছিল। শুধু দুর্যোধনের ভূমিকায় মিহির চট্টোপাধ্যায়কে মন থেকে আর খলনায়ক মেনে নিতে ইচ্ছা করছিল না। হঠাৎ আমার অন্তঃকোণে চিকিৎসক সত্তা জেগে উঠল। কি দেখি আমি অবাক চোখে দেখলাম অর্চনা অন্তঃসত্ত্বা। এত মেকআপের আড়ালেও তার বৈজ্ঞানিক লক্ষণগুলো সে লুকিয়ে রাখতে পারেনি। মনটা আলো ঝলমল করে উঠল আমার। আর পরক্ষণে এই বিদ্যুৎ স্পৃষ্টের মতন চমকে উঠলাম আমি। আশুদা পাশে তন্ময় হয়ে নাটক দেখছে। বিরতির সময় একবার গ্রিন রুমে গেলাম। মঞ্চের এক কোণে কুসুম কুমারীর ছবি মাল্য পরিহিত রাখা রয়েছে। পবিত্র দ্বারা প্রাণবন্ত। তারই মাঝে দেখলাম প্রথম সারির এক কোণে নন্দন সস্ত্রীক বসে আছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই সে চোখ নামিয়ে নিল। আশুদাকে একলা পেয়ে জিজ্ঞেস করলাম, সত্যি করে বলো তো, কুসুম কুমারীর উইলটা আসলে কোথায়? তুই আমাকে বল দেখি। দেখি এই কদিনে তোর কেমন ট্রেনিং হলো। আমার তো মনে হচ্ছে উইলটা মিহির বাবুর কাছেই আছে, তবে তার ওয়ারিশ। গুড, তুই বল। কিছুটা নন্দন পাবে, খানিকটা কিংসুকার প্রমিতি। আর সিংহভাগ? অগ্নিভ দত্ত। অন্তত আমার তাই মনে হলো। ব্রাভো, বলে চল। তুমি উইলটা দেখেছ? দেখেছি। বল বল, দিব্যি বলছিস। কথায় আছে, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। কুসুম কুমারী কিংসুকার নন্দন দুজনকেই মনে মনে ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক, কিন্তু আবার কিন্তু কেন? তুমি বললে কুসুম কুমারীর মৃত্যু স্বাভাবিক, ইনসুলিন। আমার মনে হয় না। কেন বল দেখি। তুমিই তো পটলোরের অ্যাম্পিউল আবিষ্কার করেছিলে গ্রিন রুম থেকে। তাতে কি? আর ওই তো যন্ত্রণা নীলাভ আভা, এটা পটলোরই। বিজ্ঞান মিথ্যা বলে না শুধু। ঠিক, তবে ও কথা আমাকে বললেও কারো সামনে বলিস না, পবিত্র কেউ না। কারণ আছে। কি কারণ? আমরা নাটকের তৃতীয় ঘন্টা শুনতে পেলাম। আবার নাটক শুরু হচ্ছে। নাটকের পর সংক্ষিপ্ত স্মৃতিচারণে মনটা ভার হয়ে গেল। তারপর আমি আর আশুদা বেরিয়ে এলাম। আসবার পথে গ্রিন রুমে অর্চনাকে অভিনন্দন জানালাম। উত্তরে অর্চনার মুখ লজ্জায় রেঙে উঠল। বাড়ি ফেরবার পথে আশুদাকে আবার জিজ্ঞেস করলাম, কি কারণ? মধুসূদন মঞ্চের পাশের গলিতে আমার গাড়িটা রাখা। হাঁটতে গিয়ে হঠাৎ থমকে গেলাম। পেছন ফিরে অন্ধকারে দেখলাম একটা অবয়ব নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে। একটা নারী শরীর। আশুদা সামনে এগিয়ে গেছে। আমি পলক ফেলতেই সেই অবয়বটা আবার অদৃশ্য হয়ে গেল। গাড়িতে উঠতে উঠতে আশুদা বলল, মিহির চট্টোপাধ্যায়ের কাছে কুসুম কুমারী দাসী তার উইল জমা রেখেছিলেন। সেই উইল আমি দেখেছি। বোধহয় তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো মুহূর্তে তাঁর মৃত্যু অপঘাতে ঘটতে পারে। সেই কারণেই তিনি উইলে একটা শর্ত রাখেন। মৃত্যু অস্বাভাবিক হলে সম্পত্তির সমস্ত ভাগই স্বেচ্ছাসেবকদের দিয়ে দিতে হবে। আইনি শর্ত। অগ্নিভর রক্ষণাবেক্ষণের একটা মোটা অঙ্ক রয়েছে। এদিকে দীর্ঘদিন রঙ্গমঞ্চের বাইরে থাকায় কুসুম কুমারীর দৈনিক আয় পড়ন্ত। উকিল বাড়ির ট্রাস্টিকে দিয়েও সমস্যা মিটল না তেমন। কার্সিয়ং থেকে চিঠি এলো, 2 মাস টাকা পাঠানো হয়নি। তাহলে আত্মহত্যা? কার্সিয়ংয়ের আর্চ বিশপ আমাকে জানিয়েছেন অগ্নিভর রক্ষণাবেক্ষণের জন্য খরচ ক্রমশ ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। প্রতি মাসে অনেকগুলো টাকা। এছাড়া স্মৃতিকণা দত্ত আর কি বা করতেন? তাঁর জীবনের লক্ষ্য ফুরিয়ে এসেছিল। একমাত্র কর্তব্য তখন অগ্নিভ। তাই নিজের মৃত্যু নিজেই রচনা করলেন, ভীষ্মের মতো। ইচ্ছা মৃত্যু সকলের চোখে যেন তা স্বাভাবিক লাগে। সব সন্তানের মধ্যে স্মৃতিকণা দত্ত অগ্নিভকেই সবচেয়ে আগলে রাখতেন। আসলে মা কখনো তার দুর্বল সন্তানকে কাছ ছাড়া করে না। সেই কারণেই সে মা।
জানো তো আশুদা, আজ বোধহয় এখানে প্রমিতি এসেছিল। জানি। ঘনশ্যাম প্রমিতিকে চেনে। ঘনশ্যাম ওদের দলের প্রতি সহানুভূতিশীল। সর্বানন্দ ঝাকে জানাবে না? না। তাহলে যে হত্যা হত্যা নয়, আত্মহত্যা, তার জন্য মিথ্যেভাবে প্রমিতিকে দায়ী করলে কেন তুমি? কুসুম কুমারী হত্যায় প্রমিতি সেন যুক্ত না থাকলেও উকিল বাড়ির ম্যানেজার হত্যা আর নিজের ভ্রাতৃ হত্যার দায় থেকে তাকে মুক্তি দিই কি করে? আর তাছাড়া এটাই ছিল তার সুপ্ত বাসনা। বোধহয় উদ্ধারকারিণী মহিয়সী হতে প্রমিতি কোনোদিনই চায়নি। সে চেয়েছিল নেপথ্যচারিণী খলনায়িকা হতে, যাকে অগ্নি স্পর্শ করতে পারবে না, পৃথ্বী ছুঁতে পারবে না। সে অজেয়, কুসুম কুমারীর মতোই। সে শুধু একবারের জন্য মানবী হতে পেরেছিল, শুধুমাত্র একবার। কখন? সভে ডহর সিরাইকে মিশি গেলা তহরা কো দুও আখি। ভুলে গেলি? রিক সুস্থ হয়ে ফিরে এসেছে। আশুদার ফ্লাইট বিকেলবেলা। তবু কৃষ্ণনগর থেকে যেতে যেতে সময় লাগবে বলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। লাগেজ গোছানো ছিল। মন্দিরা বৌদির সঙ্গে আলাপ করতে নিজের মায়ের কথা মনে পড়ে গেল আমার। রিকের অসুস্থতা তাকে বৈরাগী থেকে আবার গৃহী করে তুলেছে। আশুদা রিক আর স্ত্রীকে নিয়ে ব্যাঙ্গালোর যাচ্ছে। সেখানে নিমহ্যান্সে রিকের চিকিৎসা হবে। তারপর হয়তো সেখানেই থেকে যাবে আশুদারা, কে জানে। যাই হোক, কুসুম কুমারের মৃত্যু রহস্য মীমাংসা হবার পর মিহিরবাবু ধন্যবাদ জানাতে আমাদের গাড়ি পাঠিয়েছিলেন। ওতেই এয়ারপোর্ট যাব আমরা। মিহির চট্টোপাধ্যায় তো একমাত্র মানুষ এই নাট্য সাম্রাজ্ঞীর জীবনে যিনি কখনো নেপথ্য চরিত্র থেকে মঞ্চে অবতীর্ণ হতে চাননি। কি অপূর্ব পরিহাস! নিরঙ্গ মঞ্চের দুর্যোধন। গাড়িতে যাওয়ার সময় আশুদাকে সপরিবার দেখে মন ভরে গেল। রিক বাবা আর মায়ের মাঝে গা এলিয়ে শুধু ঘুমিয়ে পড়েছে। তার হাতে একটা ঝুমঝুম। কৃষ্ণনগরের বাড়ি আপাতত তালাচাবি দেওয়া থাকবে। কেয়ারটেকার দেখবে, তারপর কি হবে দেখা যাক। যেতে যেতে বললাম, তাহলে আশুদা, নৈব্যক্তিক নায়িকা কুসুম কুমারী নিজের জীবনের নাট্যরূপ নিজেই দিলেন। এই নাটকে তো কুসুম কুমারী একা নায়িকা নন। প্রমিতি সেন, মিহির চট্টোপাধ্যায়, রত্ন সেন, ঋতবান সবাই তো রয়েছেন। তবু মূল চরিত্র তো তারই। হয়তো না। তবে কি ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়? তোর মনে আছে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পরঃ পরঃ সদা। আমি বেশ বুঝলাম আশুদারা চলে গেলে আমার জীবন আবার শূন্যতায় ভরে যাবে। তবু আমি খুশি না হয়ে পারলাম না। এই নাটকের কোনো কেন্দ্রীয় চরিত্র নেই রে। কোনো নাটকেই কেউ সেভাবে প্রোটাগনিস্ট হয় না। আসলে কুশীলভ হলো নাট্যকারের আর দর্শকের ভাবনাটুকু, অনুভূতিটুকু। বাকিটুকু শুধুই অনুঘট, পার্শ্ব। আমরা এখানে সকলেই গুণবান, সকলেই গুণহীন, কারণ এ নাটকে যে কোনো কেন্দ্রীয় ব্যক্তি নেই। সবই যে রূপকল্প। শুধু আমি চলমান জাতীয় সড়কের দিকে তাকিয়ে থাকি, ভাবতে থাকি আশুদা ঠিকই বলছে। নৈব্যক্তিকের কেন্দ্রীয় চরিত্র এমন কিছু যার কোনো লিঙ্গ নেই। সে একধারে পিতা ও মাতা, বিদেহী পুত্র ও কন্যা। তার সন্তান একধারে রিক, প্রমিতি, কিংসুক, নন্দন ও অগ্নিব। সে বিশ্বরূপেণ, সে অজেয়। আমি অজান্তেই চোখ মুছি। পেরেছি আমি। মৃতদেহের মতন আমি আজ হয়তো খানিকটা হলেও অবচেতনের ব্যবচ্ছেদে পারদর্শী হতে পারলাম। ধন্য আশুতোষ, ধন্য। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। ইতিমধ্যে আমাদের চ্যানেলে আশুদা সিরিজের আরও 3টি গল্প প্রকাশিত হয়েছে। সেগুলি হল হে নেপথ্যচারিণী, ইকে বানা ফুসিগি এবং সাহেব বাঁধ রহস্য।
যদি এখনও সেই গল্পগুলি না শুনে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া আশুদার প্লেলিস্টে গিয়ে পরপর গল্পগুলি শুনে নিতে পারেন। আজকের গল্পের বেতান্নাট্য রূপ দিয়েছে দিশানি, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, প্রচ্ছদ অলঙ্করণ রৌনক, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তবে আজকের জন্য এটুকুই, ফিরছি আসছে শুক্রবার আরও একটি নতুন টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।